শান্ত, ওমর ফারুক এবং ওয়াসিম যেদিন শহীদ হলো 16 জুলাই, তো সেই দিনের ঘটনার পরে আমি আমার দুজন বন্ধুকে এবং সাংগঠনিক একজন ভাইকে, যিনি তৎকালীন সময় বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, আমি আমার যত ধরনের হিসাব বা আমার সাথে যাদের লেনদেন ছিল সবগুলো আমি এই সময় 1-2 দিনের মধ্যে কমপ্লিট করেছিলাম, যে যদি আমি কোনোভাবে শহীদ হই তাহলে যেন তারা এগুলো পরিশোধ করে। এটা আমরা চেষ্টা করেছি। সিএনজেলাকে বললাম যে মামা আমাদের দুইজনকেই চিনে, আমি যে সমন্বয়কের দায়িত্ব পালন করি জানে, স্যারকে সবাই চিনে, আপনি যদি এখানে দাঁড়ান তাহলে আমরা 3 জনই শহীদ হয়ে যাব, আর আপনি সাহস নিয়ে যদি টেনে যান তাহলে হয়তো 2-1টা কোপ লাগতে পারে। তো আলহামদুলিল্লাহ সিএনজেলা মামা খুব জোরে টান দিলেন এবং ছাত্রলীগের একজন দুর্ধর্ষ সে কোপ দিলেন সিএনজির উপর। কোপ দেওয়ার সাথে সাথে যিনি রিক্সা চালক, আমাদের সিএনজি চালক ছিলেন, ওনার ব্যারিকেডের কারণে ওনার যে লোহার যে খাঁচাটা আছে, খাঁচায় কোপ লাগলো, এত জোরে কোপ লেগেছে পুরো সিএনজিটা নড়ে উঠলে। এরপর আমরা চলে গেলাম। রনি ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। আপনার পাঞ্জাবিটা সুন্দর লাগছে এবং আপনাকেও দেখতে ভালো লাগছে, কিন্তু নিশ্চয়ই ওই সময়গুলো তো এত বেশি গোছানো ছিল না। আজকে যতটা আমরা একটা গোছানো অবস্থায় একটা স্টুডিওতে বসেছি এবং এই প্রোগ্রামটায় অংশগ্রহণ করবার জন্য এবং আরও কিছু কাজ নিয়ে আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় চলে এসেছেন এবং আমাদের সঙ্গে সময় দিচ্ছেন। কিন্তু সময়ের কথা যখন বললাম তখন আসলে 2 বছর আগে যদি ফিরে যাই, সময়গুলো কতটা অস্থির একটা সময় গেছে এবং প্রতিদিন কিছু প্রত্যাশা, আবারও যেন হতাশা, সব কিছু মিলেমিশেই একাকার ছিল সেই জুলাইয়ের সময়গুলো। আমি অনেক গল্পেই যাব, আপনার সম্পর্কেও জানতে চাইব, আপনি বর্তমান কী কী নিয়ে কাজ করছেন সেসবও জানব। কিন্তু তার আগে একদম ব্যক্তি রনিকে যদি আমি একটা বিষয়ে জানতে চাই বা প্রশ্ন করি যে ঠিক কোন দিন থেকে আপনার ভেতরে একটা দানা পাকলো বা মনে হলো সার্বিকভাবে যে এই যে দীর্ঘদিনের শোষণ, পীড়ন, অত্যাচার, এটার মনে হয় অবসান হতে যাচ্ছে, এই বিশ্বাসটা আপনি ঠিক কবে থেকে করা শুরু করলেন এবং কি কারণে? আমি যদি স্পেসিফিকভাবে ওই জায়গাটা একটু জানতে চাই যে একটা বিশ্বাস তো তৈরি হয়েছিল মনে হয় কোনো একটা দিন, সেটা জুলাইয়ের কোনো একদিন হতে পারে, সেটা 1 আগস্ট মানে 32, 33, 34, 35 জুলাইতেও হতে পারে, 36 জুলাই সকালবেলাও হতে পারে। মানে আপনার ভেতরে, আপনার ভেতরে এই বিশ্বাসটা কখন আসলো? জি, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্যান ভিশন টিভিকে আজকের এই চমৎকার আয়োজন লাল জুলাইয়ের গল্প, যেটা ধারাবাহিকভাবে জুলাই আন্দোলনের পর থেকেই মূলত শুরু হয়েছে। বিশেষ করে জুলাইকে যারা ধারণ করতে চায়, লালন করতে চায় এবং জুলাইকে যারা বাঁচিয়ে রাখতে চায়, তার একটা বড় অংশ হচ্ছে লাল জুলাইয়ের গল্প। এখান থেকে অসংখ্য জুলাই যোদ্ধা, যারা কেউ ফ্রন্ট লাইনে, কেউ হয়তো ভিতরে থেকে লড়াই সংগ্রাম করেছে, সহযোগিতা করেছে, তাদের গল্পগুলো উঠে আসছে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা অনেক বেশি অনুপ্রেরণার এবং এখান থেকে কিছু লেসন যাবে যেগুলো পরবর্তীতে কোনো স্বৈরাচারকে, আবার যদি কেউ স্বৈরাচার হয়ে ওঠে, তাকে সরানোর জন্য হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম কাজ করবে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট টাচ করেছেন যে আজকের গুছানো সুন্দর পাঞ্জাবি। তো আমি জুলাইয়ের, আমার মনে আছে যে 4 তারিখ, আগস্টের 4 তারিখ, যেটাকে আমরা জুলাইকে প্রলম্বিত করলে 35 জুলাই বলি, যে আমাদের 35 জুলাই আগস্টের 4 তারিখ, সেটা আমাদের জন্য খুবই ক্রিটিক্যাল একটা দিন ছিল। বিশেষ করে চট্টগ্রামে আন্দোলন সংগ্রাম 2টা ভাগে বিভক্ত ছিল। প্রথম একটা অংশ ছিল যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাত ধরে প্রথমে সূচনা হয় এবং পরবর্তীতে এই আন্দোলনটা কিন্তু শহরে যায় এবং শহর থেকে 16 শহর থেকে পর্যায়ক্রমে লালদিঘি ময়দান হয়ে তারপরে নিউ মার্কেট। তো আজকের যে গুছানো, সাজানো, চমৎকার একটি হয়তো রাষ্ট্রে আমরা বসবাস করছি, কিন্তু আসলে সেই দিনগুলো আমাদের জন্য অনেক কঠিন ছিল। বিশেষ করে আন্দোলনের সময়গুলোতে আমার উপলব্ধি, আন্দোলন যখন চলছে তখন তো উপলব্ধি করার সুযোগ কম থাকে, ডিসিশনটা বেশি নিতে হয়, পদক্ষেপ নিতে হয় এবং কি করব, কোথায় যাওয়া দরকার, এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তো আমার মনে আছে যে জুলাই আন্দোলন শেষ হলো, এরপরে আগস্টের কোন এক তারিখে আমি বসে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম। আচ্ছা, তো ফেসবুকে পোস্টটা এরকম ছিল যে জুলাই আন্দোলনে ম্যাক্সিমাম দিন আমার মনে হতো, আমার এমনি পছন্দের রং সাদা, তো সাদা শার্ট পরতাম বেশি। তো
দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আসলে এরকম হয়ে ওঠেনি যে কাপড়গুলো একটু ধুয়ে দিব বা এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো আমি শার্ট পরিষ্কার করার জন্য বের করলাম, করার পরে আমার মনে হচ্ছিল খুব সম্ভবত এটা আমি 4 আগস্ট, মানে খুব কঠিন একটা দিন, সেদিনে আমি আসলে পড়েছিলাম। তো শার্টে যখন বের করলাম, করার পরে দেখতেছি বিভিন্ন জায়গায় রক্তের ছিটা লেগে আছে। আচ্ছা। তো এটা যখন আন্দোলন চলেছে তখন এত বেশি খেয়াল করিনি, কিন্তু 4 তারিখের পরে আসলে শার্টটা আমি পরিও নাই, 4 তারিখেই পড়েছিলাম, 4 আগস্ট। তো তখন বসে বসে আসলে চিন্তা করতেছিলাম যে আমি যেহেতু সেই আন্দোলনে তেমনভাবে মেজর কোনো আমার আঘাতপ্রাপ্ত আমি রক্তাক্তও হয়নি, আমার মনে হয়েছে যে কোনো না কোনো ভাইয়ের অথবা কোনো না কোনো আমাদের কোনো শিক্ষক, কোনো পেশাজীবী কেউ না কেউ হয়তো আহত হয়েছে, যখন রেস্কিউ করেছি ঠিক সেই সময় তার রক্তগুলো লেগে আছে। তো আমাদের আসলে জুলাই আন্দোলনে অসংখ্য স্মৃতি, এর মধ্যে এটা বলা যায় যে একটা বড় উপলব্ধি ছিল আমাদের কাছে। বিশেষ করে খুব কঠিন যদি দিনের কথা বলি, চট্টগ্রামে আমাদের জন্য কয়েকটা দিনের মধ্যে উল্লেখযোগ্য যদি বলি 4 আগস্ট, এরপরে 5 আগস্ট, এটাও আমাদের জন্য খুবই কঠিন ছিল। এরপরে আমাদের 18 জুলাই, এটাও আমাদের কঠিন ছিল। এরপরে 16 জুলাই, যেখানে আমাদের 3 জন শহীদ হয়েছিল, শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ ওয়াসিম আকরাম এবং শহীদ ওমর ফারুক। তো চট্টগ্রামের আন্দোলনটা বলা যায় যে বাংলাদেশের রাজনীতিতে চট্টগ্রামের ইম্প্যাক্ট যেমন খুবই বেশি, ঠিক চট্টগ্রামের আন্দোলনটাও কিন্তু সারা দেশের মানুষকে, বিশেষ করে 3 আগস্ট সবাইকে কিন্তু একটা নাড়া দিয়েছিল। এত মানুষ, এত বড় জনসমুদ্র। যদি হাসিনার কথা বলি, যে হাসিনার চলে যাওয়া, স্বৈরাচারের চলে যাওয়া, এটা তো বাংলাদেশের অধিকাংশ মানুষই মনে করতো একসময় না একসময় সে যাবে, তবে টাইমিংটা কখন হচ্ছে সেটা হয়তো অনেকেই জানতেন না। দীর্ঘ আন্দোলন সংগ্রাম লড়াইয়ের পরে হয়তো এই জায়গায় সবাই আসছে। তো যেহেতু আমি ছাত্র শিবিরের একজন নগণ্য কর্মী হিসেবে, আমার তো সবসময় আমাদের সংগঠন বা আমার মনে হতো যে আসলে আপনার দায়িত্বটা কি ছিল? আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তখন দপ্তর সম্পাদক ছিলেন ওই সময়ে, জি, আন্দোলনের পুরো সময়টা। তো স্বাভাবিকভাবেই আমরা প্রেরণার কথা শুনতাম, মানুষকে প্রেরণা যোগাতাম জনশক্তিদের মাঝে, যে হাসিনার এই রিজিম থাকবে না, ইনশাল্লাহ একটা ভালো দিন আসবে। তো আলহামদুলিল্লাহ সেই দিনটা তো এসেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আসলে হাসিনা থাকবে না এবং থাকতে পারবে না। এটা আমার 2টা পয়েন্টে মনে হয়েছে। একটা হচ্ছে যখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে, হয়তো আপনারা দেখেছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যে পেজ আছে, হঠাৎ করে দুপুরবেলা বসে সেই পেজে দুপুরের শেষের দিকে দেখতেছি যে বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপর প্রক্টর নিজে ইন্ধন দিয়ে, পুলিশ প্রশাসন সহ সেখানে তাদের উপর মারধর করা হচ্ছে মিছিল করার কারণে। সেখানে বেশ 8-10 জন মেয়ে বোনেরা যে প্রতিবাদ জানাচ্ছে। তো আমার মধ্যে সবসময় কাজ করতেছিল এই সময় যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছোট্ট একটি ক্যাম্পাস, যদিও অনেক সাজানো গোছানো একটা ক্যাম্পাস, তো এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা যদি এইভাবে আন্দোলন গড়ে তুলতে পারে, এই আন্দোলনটা যদি ঢাকা, রাজশাহী কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুরু করতে পারে বা ভালোভাবে এগিয়ে নিতে পারে, মনে হয় এই সরকার আসলে আর থাকতে পারবে না। তো এটা আমার ওই দিন আমার মধ্যে একটা দানা বাঁধতে শুরু করে, এবং আমার কাছে ফাইনালি মনে হয়েছে যে হাসিনা আর কন্টিনিউ করতেছে না। এটা আমার মনে হয়েছে 3 আগস্ট, যখন নিউ মার্কেট মোড়ে একদম স্তম্ভের এখানে দাঁড়িয়ে আমরা যেদিকে তাকাচ্ছি, আমরা কোতোয়ালি রোডে তাকাই, অথবা আমরা স্টেশন রোডে তাকাই, সিটি কলেজের রোডে তাকাই, অথবা জুবলি রোডে তাকাই, এত বিস্তৃত একটা এলাকা যেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলে কেবলমাত্র এরকম জনসমুদ্র হতে পারে। একদম যতদূর চোখ যাচ্ছে ততদূর পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বোনেরা, মায়েরা। এমনকি আন্দোলনের সময় এরকম হয়েছে যে অনেক আন্টিদের সাথে আমাদের পরিচয় হয়েছে। যেহেতু আন্দোলন শুরু হয়ে 4 আগস্ট পর্যন্ত আসলো, আমরা দেখেছি যে যেদিন আমরা আন্দোলনে গেলাম, যাওয়ার পরে পানি নাই, হয়তো নাস্তা নাই, এরকম হয়েছে যে কোন এক শুক্রবারে তারা আমাদেরকে পানি দিচ্ছে, একদম 2তলা 3তলার উপর থেকে বোতলে করে পানি ছাড়তেছে। তারপরে দোকানদার কলা দিচ্ছে যে তোমরা আন্দোলন করো, কলা খাও, পাউরুটি খাও। মানে এত বেশি সম্পৃক্ততা, মানে এটা কল্পনাই করা যায় না। 3 আগস্টের এই উপস্থিতি এবং সারা দেশের যে বিশাল একটা জনসমুদ্র, আমার মনে হয়েছে যে চট্টগ্রাম যে আন্দোলন, এই আন্দোলনটা সারা দেশকে আসলে উদ্বেলিত করেছে। তার মানে আমি যেটা আসলে শুরুতে জানতে চাইলাম যে ঠিক আপনি বিশ্বাস করেছেন, কিন্তু 3 আগস্ট ওই পরিস্থিতিতে আপনার কাছে মনে হলো যে হয়তোবা আমাদের বিজয় খুব সন্নিকটে, এই বিশ্বাসটা আপনার মধ্যে তৈরি হলো। প্রিয় দর্শক, একটা বিষয় একটু আমি এই মাঝখানে বলতে চাই, সেটি হচ্ছে যে আমরা লাল জুলাইয়ের গল্পে শহীদ পরিবারের গল্প শুনেছি, শহীদদের বাবা মায়ের
কথা শুনেছি, জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা হয়েছে, আহতদের সঙ্গে কথা হয়েছে, নানা রকমের গল্প আমরা এরই মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তবে প্রথমবারের মতো বৃহত্তর চট্টগ্রাম, মানে যেই চট্টগ্রাম আমাদের রাজনৈতিক ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে আন্দোলন সংগ্রাম সকল ক্ষেত্রে চট্টগ্রাম সবসময় ইম্প্যাক্টফুল একটা জায়গা, অর্থাৎ চট্টগ্রামে কোনো কিছু ঘটলে সেটা সারা দেশে ছড়িয়ে পড়ে। তো সেখানকার একজন প্রতিনিধি, একজন জুলাই যোদ্ধা এবং একজন ছাত্র প্রতিনিধি, ছাত্র সমন্বয়ক, যেভাবেই বলি না কেন, তিনি কিন্তু আজকে আমাদের সঙ্গে আছেন এবং আমার মনে হয় যে বৃহত্তর চট্টগ্রামবাসী অনেক বেশি এই পর্বটাকে শেয়ার করবেন এবং তারাও গৌরবান্বিত হবেন যে চট্টগ্রামের একজন সূর্য সন্তান, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে আমার সামনে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত ভিপি রনি ভাই। যে কথাগুলো বলছিলেন এবং যে প্রেক্ষাপটটা তুলে ধরছিলেন, আমরা যারা শুধুমাত্র রাজধানীর গল্পগুলো দেখেছি বা রাজধানীর আন্দোলনগুলো দেখেছি, তাদের কাছে কিন্তু এই পর্বটা একটু ভিন্ন মাত্রা যোগ করবে যে সেখানটায় আসলে কি হয়েছিল। আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু আজকে আমরা শুনছি। একদম আপনার পরিবারে যদি আসি, কে কে আছেন? জি, পরিবারে তো আলহামদুলিল্লাহ আব্বা আম্মা আছেন এবং আমরা 4 ভাই বোন। আমি বড় এবং আমার একদম ছোটটা ভাই, মাঝখানে 2 জন বোন। আচ্ছা, আপনি বড়, সবার বড়। আচ্ছা, তাহলে তো অনেক দায়িত্ব আপনার। এই যে বড় ভাই, পরিবারের দায়িত্ব আপনার, কিন্তু এমন একটা সংগঠন বেছে নিয়েছেন এবং হাসিনার সেই সময়েও ওই সংগঠনের হয়ে কৌশলগত কারণে হয়তো বা সবসময় সামনে আসতে পারেন নাই, পালিয়ে থাকতে হয়েছে, লুকাতে হয়েছে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারতেন। মৃত্যু পরোয়ানাই সবসময় যেন ঘাড়ের উপরে ছিল। গ্রেফতারের ভয় ছিল, গুমের ভয় ছিল, বিশ্ববিদ্যালয়ে পড়া চালিয়ে যেতে পারবেন কিনা সেটার অনিশ্চয়তা ছিল। তার মধ্যে আবার জুলাই আসলো, কিন্তু পরিবারের বড় সন্তানের তো আসলে পরিবারের প্রতিও একটা দায়িত্ব আছে। তো ওই সময়গুলোতে পরিবারের সঙ্গে আপনার যোগাযোগটা কেমন হতো? মা কি বলতেন, বাবা কি বলতেন, ভাই বোনরা আসলে কিভাবে আপনার সঙ্গে তখন কি বলতেন? তারা সাহস দিতেন, ভয়ও তো পেতেন? জি, এখানে মূলত আমি তো ছাত্র শিবিরে আসি তখন 2010 সাল। আচ্ছা, আমি ছাত্র শিবিরের সাথী হই, তো তখন ক্লাস 7-এ পড়ি। আর 2010টা হচ্ছে এই অঙ্গনে আপনি ছাত্র শিবিরের সাথী হয়েছেন? জি। আচ্ছা, আমাদের এই অঙ্গনে বিশেষ করে ইসলামী আন্দোলনে ছাত্র শিবির বা জামাত ইসলামের জন্য যে কঠিন সিচুয়েশন, সেটা কিন্তু 2010 থেকে শুরু হলো। যখন শুরু হলো, আমরা সংগঠনে এসে প্রথমে যেটা পেলাম যে চুপচাপ একটু নিজেকে সংরক্ষণ করে বা একটু সাবধানতার সাথে সংগঠনকে পরিচালনা করা, এটাই মূলত তখন শুরু হলো। তখন থেকেই একটা ট্রেন আপ আমরা হচ্ছিলাম যে আসলে একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি সংগঠনকে এবং নিজেকে কিভাবে সেভ করে চলা যায়। তো আলহামদুলিল্লাহ এরপরে তো 2013 সালে এসে সম্ভবত 28 ডিসেম্বর প্রোগ্রাম ছিল মার্চ ফর ডেমোক্রেসি। আচ্ছা, বেগম খালেদা জিয়া যেটা ঘোষণা করেছিলেন। তখন আমি ক্লাস 10-এর ছাত্র, পরীক্ষা দিব, আমি ওটাই হিসাব করছিলাম মনে মনে। পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষা আমার ফেব্রুয়ারির মেবি 2 তারিখ হবে। তখন আমি মার্চ ফর একদম কিশোর তখন, একদম স্টিল। তো ফেব্রুয়ারির 2 তারিখে পরীক্ষা আর মার্চ ফর ডেমোক্রেসি তো 28 তারিখে। জি জি। তো নাটোর থেকে, আমি তো নাটোরের সংগঠন করেছি, সবকিছু মিলে নাটোর থেকে ঢাকাতে আসতেছিলাম সিনিয়রদের সাথে। তো এসে তো মার্চ ফর ডেমোক্রেসি, হ্যাঁ, তো তখন তো যৌথভাবে খালেদা জিয়া যেটা ডাক দিলেন তখন। জি জি। তো পরে এসে তো সারা রাত আসলাম। আসার পরে ট্রেন অনেক স্লো ছিল, গভর্নমেন্টের একটা পরিকল্পনা ছিল গ্রেফতার করা। তো ট্রেন স্লো আসতে আসতে একটা পর্যায়ে এসে যখন টাঙ্গাইলে আসলো, আসার পরে ট্রেন একদম স্টপ মানে আমরা বুঝে ওঠার আগেই পুরো ট্রেনটা পুলিশ ঘিরে ফেলছে। আচ্ছা, এরপরে তো পর্যায়ক্রমে গ্রেফতার হলো, আমি নিজেও গ্রেফতার হলাম। ক্লাস 10-এ থাকা, তখন ক্লাস 10-এ পড়ি, কয়েকদিন পর এসএসসি পরীক্ষা। এই গ্রেফতার হলাম ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে। গ্রেফতার হওয়ার পরে আমরা কাস্টডিতে নেওয়া হলো, সেখানে যে ফজরের নামাজ কালাম পড়ে এরপরে তো অপেক্ষা, এখন হচ্ছে হয় মামলা হবে, না হয় ছেড়ে দিবে, কিছু একটা হবে। তো আমাদের সাথে ওই সময় কিছু দায়িত্বশীল ভাইরা যারা টাঙ্গাইল শহরে কাজ করতেন যোগাযোগ করলেন এবং জানালেন যে ইতোমধ্যেই ঢাকাতে 1-2 ভাই শহীদ হয়েছেন। আচ্ছা, ওই দিনের ঘটনায় ছাত্র শিবিরের কিন্তু শহীদ আছেন, কিন্তু যারা আন্দোলনের ডাক দিয়েছেন, প্রধান দল হিসেবে যাদের ভূমিকা রাখার কথা ছিল, তারা কিন্তু সেদিন মাঠে নামেনি। তো যাই হোক, পরে আমরা তো সারাদিন থাকলাম। এরপরে বাছাই শুরু হলো যে
এই গ্রেফতার হওয়ার পরে আসলে কাদেরকে রাখবে, কাদেরকে ছেড়ে দিবে। তো তখন প্রায় সারাদিনের একটা বিশাল নাটকীয়তা। আমাদেরকে এএসপিরা ডাকার পরে তার রুমে নিয়ে যান, যাওয়ার পরে পর্যায়ক্রমে জিজ্ঞাসা করেন কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, ইত্যাদি ইত্যাদি, পড়াশোনা, পরিবার, সব কিছু মিলে। অর্থাৎ প্রথম গ্রেপ্তার হওয়াটা আমার এসএসসির আগে, যখন আমি ক্লাস 10-এ পড়ি। মানে ট্রেনিংটা আসলে শুরু হয়ে গেল আপনার ওই ক্লাস 10-এ থাকাকালীনই, ক্লাস 10 থেকে গ্রেফতার হলেন, গ্রেফতারের মধ্যে দিয়ে। এবং দেশের জন্য একটা আন্দোলনে এসে মার্চ ফর ডেমোক্রেসি। তো তখন মাস লেভেলে সবাই জেনে গেল যে আমি এলাকায় আর কি, যে আমি ছাত্র শিবিরের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত, এবং হচ্ছে আমি কোন একটা স্তরের নেতা হতে পারি। গ্রেফতার হলেই তো আসলে রাজনীতিবিদরা তখন নেতা হয়ে যায়। তো যাই হোক, তখন থেকে পরিবার আস্তে আস্তে প্রিপারেশন নিয়েছে আলহামদুলিল্লাহ। পরিবারের সংগঠনে আসার পর থেকে পূর্ণ সাপোর্ট পেয়েছি। আরেকটা ইস্যু বলেছেন যে পরিবারের বড় হিসেবে সবার প্রতি দায়িত্ব থাকে। হ্যাঁ, দায়বদ্ধতার জায়গাটা আছে আলহামদুলিল্লাহ। তবে এখনো তো পরিবারকে আব্বা দেখাশোনা করেন, এবং সবকিছু বলা যায় যে আব্বার সহযোগিতার কারণেই মূলত এখন পর্যন্ত আন্দোলনে এইভাবে টিকে থাকা। তাছাড়া আসলে এটা অনেক বেশি কঠিন ছিল। জুলাইয়ের যখন কঠিন সময়গুলো যাচ্ছিল তখন কমিউনিকেশন হচ্ছিল, তো তার মাঝখানে যেমন ইন্টারনেট শাটডাউন ছিল, যোগাযোগ করা যাচ্ছিল না, সেইভাবে র্যান্ডম কথা বলা যাচ্ছিল না। জি, জুলাই জুড়ে তো বলা যায় একদম প্রথম যে আন্দোলনে যাওয়া আমার, সেটা হচ্ছে 4 জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমরা একটা বিক্ষোভ মিছিল নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটক সেখানে যাই, এবং সেখানে আমরা অবরোধ করি। একদম রাঙামাটি খাগড়াছড়ি যে রোড, চট্টগ্রাম টু রাঙামাটি খাগড়াছড়ি রোড, সেটা অবরোধ করা হয়। তো ওই দিন আমি সরাসরি প্রথমে আন্দোলনে যাওয়া, আর ছাত্র শিবির হিসেবে তো আন্দোলন সংগ্রামে বিভিন্ন জায়গায় যাওয়া এটা পরিবার জানে। তো ওই আন্দোলন আসলে আমার কাছে মনে হয়নি যে এটা খুবই কঠিন একটা আন্দোলন বা এটা পরিবারকে জানানো প্রয়োজন, যেহেতু প্রথম দিকে আসলে গভর্নমেন্টের অবস্থানটাও ওইরকম ছিল না। তো পরে ওই দিনের আন্দোলনের পর থেকে এমনি খোঁজখবর নিয়মিত যেভাবে হয় সেভাবে হচ্ছিল। তো বিশেষ করে যখন 18 জুলাই একদম চট্টগ্রাম আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিন, ততদিনে তো 16 জুলাই চট্টগ্রামে 3 জন শহীদ হয়েছে, চলে গেছে। তার মধ্যে শহীদ ওয়াসিম ছিল, আরো কে যেন ছিল, শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ ওয়াসিম এবং ওমর ফারুক। তো ইতোমধ্যে তো বাংলাদেশের মানুষ জেনে গেছে, প্রত্যেকটা বাড়ি ঘর সবাই জানে, যে আমাদের ফ্যামিলিগুলো জানে। তো প্রতিদিন আম্মা যেমন ফোন দিয়ে বলতো, স্বাভাবিকভাবে আমাদের তো এই কঠিন জীবনটা এখন শুরু হয়েছে এরকম না। আমাদের সেই গ্রেফতার, তার পূর্ব থেকে ছাত্র শিবিরকে কিভাবে দমন নিপীড়ন করা যায়, প্রতিদিনের কথা একটাই, কেমন আছো আর সার্বিক কি অবস্থা। তো স্বাভাবিকভাবে প্রতিদিনের মতোই আমার প্রত্যেকটা দিন কেটেছে। তবে জুলাইয়ের যে কঠিন সময়গুলো, একটা পর্যায়ে যখন 18 জুলাই আমি সামনে চলে আসি একদম ফ্রন্ট লাইনে, তখন থেকে পরিবারে আসলে জেনে যায় যে আমি সামনে আসতেছি, নিয়মিত আন্দোলন চলছে। তো তখন আব্বা আম্মা প্রতিদিনে 2-3 বার করে ফোন দিত, কথা বলতো, একটা বেশ ভালো মধ্যে দিয়ে সময় ওনাদের গেছে। তো আলহামদুলিল্লাহ, যে কখনো বলেনি যে আন্দোলনে যাওয়ার দরকার নাই, থাকার দরকার নাই। এবং ওনারা বিশ্ববিদ্যালয়ে আমি দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি, এবং শিবিরের দায়িত্ব পালন করা চ্যালেঞ্জিং, এবং যে কোনো সময় যে কোনোভাবে আক্রান্ত হতে পারে, শহীদ হতে পারে, এই ব্যাপারটির জন্য কোনো পিতামাতা আসলে প্রস্তুত থাকে না, তবে মেনে নেওয়ার মতো মানসিকতা তাদের ছিল। তো যার কারণে ওই দিনগুলো আমাদের জন্য খুবই কঠিন ছিল। তবে পরিবারকে যতটুকু সম্ভব হয়েছে বোঝানোর চেষ্টা করেছি যে আল্লাহ তাআলা যদি চান ইনশাল্লাহ হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা দেখব। আমি বারবার মাকে বলতাম, এবং তিনিও প্রচুর ভয় পেতেন যে কি হয় না হয়। এবং এরকম হতো যে দেখা যাচ্ছে 3-4 ঘন্টা 5 ঘন্টা কথা না হলে তিনি ধরে নিত যে হয়তো গ্রেফতার হয়ে গেল কিনা। একাধিক নাম্বারও দিয়েছি যে কাদের সাথে বিশ্ববিদ্যালয়ে আমাকে যদি 1 দিন 2 দিন না পাওয়া যায়, কার সাথে যোগাযোগ করবেন। এরপরে আমাদের সংগঠন তো আমাদের আমানতদারিতার সর্বোচ্চ যে জায়গাটা, সেটা শেখানোর চেষ্টা করে। স্বাভাবিকভাবে আমরাও সেভাবে কর্মীদের তৈরি করে আমরা নিজেরা তৈরি হই। তো জুলাই আন্দোলনের একদম যেদিন শান্ত, ফয়সাল, ওয়াসিম, মানে শান্ত, ওমর ফারুক এবং ওয়াসিম যেদিন শহীদ হলো 16 জুলাই, তো সেদিন আমি স্পটে একদম ছিলাম না, আমি ব্যাকগ্রাউন্ডে ছিলাম। তো সেদিনের ঘটনার পরে আমি আমার দুজন বন্ধুকে এবং সাংগঠনিক একজন ভাইকে, যিনি তৎকালীন সময় বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, আমি আমার যত ধরনের হিসাব বা আমার সাথে যাদের লেনদেন ছিল সবগুলো আমি এই সময় 1-2 দিনের মধ্যে কমপ্লিট করেছিলাম। যে কারণ এখানে আমাদের ভাইরা শহীদ হচ্ছে, শান্ত চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাথী ছিল। তো ওয়াসিম সে ছাত্রদলের কর্মী ছিল। স্বাভাবিকভাবেই এই আন্দোলনের ফ্রন্ট লাইনে যারা রাজনীতি করেছে তারা অনেক সাহসিকতার ভূমিকা রেখেছে, কারণ তারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং লড়াইয়ের মধ্যে উঠে এসেছে। তো স্বাভাবিকভাবে আমার দিনগুলো কঠিন হতে পারে। তো যার কারণে আমি আমার হিসাব
যার সাথে আমার লেনদেন ছিল, সবগুলো আমার বন্ধু এবং একজন দায়িত্বশীলের কাছে আমি সমর্পণ করি, যে যদি আমি কোনোভাবে শহীদ হই তাহলে যেন তারা এগুলো পরিশোধ করে। এটা আমরা চেষ্টা করেছি। মানে এই জায়গাটা এসে আসলে আমরা থেমে যাই যে একজন দায়িত্বশীল বা একজন দেশকে ভালোবাসেন একজন তরুণকেই আমি আসলে দেখতে পাচ্ছি, এবং যেই তরুণের বয়স এখন আজকের দিনের চেয়ে ওই দিনে আরও 2 বছর কম ছিল। সে তার এমনিতেই তার সাংগঠনিক দায়িত্ব ছিল, এবং সেই দায়িত্ব থেকে যখন আরও বিশাল বড় পরিসরে দায়িত্ব নেওয়ার সময়টা আসলো, রাজপথে আন্দোলন সংগ্রামে থাকতে হবে, এরই মধ্যে তার সহযোদ্ধারা বেশ কয়েকজন শহীদ হয়েছেন, তাহলে কি করতে হবে? নিয়মিত যে দায়িত্ব পালন করছিলেন সেসব একটু কারো হাতে দায়িত্ব দিয়ে বা বুঝিয়ে দিয়ে তিনি প্রস্তুতি নিলেন যে আমাকে এখন রাজপথে থাকতে হবে এবং আমিও শহীদ হতে পারি, অতএব যাতে করে কারো কোনো দায় আমার উপরে না থাকে। এই যে একটা মানসিকতা, এই যে একটা প্রস্তুতি, এই প্রস্তুতি বা এরকম তরুণদের কারণেই কিন্তু হাসিনা পালাতে বাধ্য হয়েছিল, একটা পরিবর্তন অন্ততপক্ষে এসেছিল, এটা আমি বিশ্বাস করি। আর যে কারণেই লাল জুলাইয়ের গল্পে আমরা এই গল্পগুলোকে এক এক করে তুলে ধরবার জন্য আপনাদের কাছে চেষ্টা করছি। ভাইয়া, এরপরে আস্তে আস্তে করে তো দিনগুলো আরও কঠিন থেকে কঠিনতর হতে লাগলো। কেন্দ্রীয় সমন্বয়ক যারা বা সাংগঠনিক যারা, তাদের সঙ্গে বিশেষ করে ঢাকা কেন্দ্রিক যারা সমন্বয় করতেন বা কাজ করতেন, তাদের সঙ্গে কি তখন কোনো যোগাযোগ হতো আপনার, বা তাদের কাছ থেকে কোনো পরামর্শ? তো এখানে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যেহেতু আমরা একটা গ্রাউন্ড থেকে আন্দোলন করেছি, ছাত্র শিবিরের গ্রাউন্ড থেকে, তো যদি আমরা বলতে চাই তাহলে প্রথমে একদম এই আন্দোলনে যখন জুন মাস জুড়ে কয়েকটা কর্মসূচি পালন করে, তো এখানে আমাদের কিছু কর্মী, কিছু সাথী ভাইয়েরা অংশগ্রহণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে যে কর্মসূচিগুলো হয়েছিল। তো এরপরে আমাদের জুলাইয়ের 2 তারিখ রাতে আমরা কক্সবাজারে একটা প্রোগ্রামে যাই। তো জুলাইয়ের 2 তারিখ রাতে সেখানে বসে আমরা একটা হোটেলের রুমে, সেখানে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি নাহিদুল ইসলাম ভাই এবং তিনি সর্বশেষ কেন্দ্রীয় প্ল্যানিং সেক্রেটারি ছিলেন, এবং এরপরে তৎকালীন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি যিনি ছিলেন আমাদের মোহাম্মদ ইব্রাহিম ভাই, যিনি বর্তমানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এবং সেখানে আমি তৎকালীন সময় দপ্তর সম্পাদক ছিলাম বিশ্ববিদ্যালয়ের, এবং বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক ছিলেন মোহাম্মদ আলী ভাই, যিনি সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি থেকে তিনি বিদায় নিয়েছেন। তো বসে আমাদের প্ল্যান হচ্ছিল যে আগামী 4 তারিখে যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা কিভাবে পালন করব। ইতোমধ্যে আমাকে দায়িত্ব দেওয়া হলো একজন সমন্বয়ক, যারা আন্দোলন সমন্বয় করছে তখনও সেন্ট্রালি সেভাবে অর্গানাইজ হয়ে ওঠেনি। তো একজনের সাথে আমি কথা বললাম, কথা বলে তিনি আমাকে জানালেন যে ভাই, আমাদের আন্দোলনে কিছু লোক যদি আপনারা আসতেন তাহলে আমরা একটু সাহস পেতাম। যেহেতু তখন ছাত্রলীগ আছে ক্যাম্পাসে, তারপরে তাদের যারা প্যাট্রোনাইজ করে তারা আছে, প্রশাসন আছে, তাদের কাছে একটা ভীতির একটা ব্যাপার ছিল। তো তখন আমরা 4 জন বসে আমরা পরিকল্পনা করলাম যে বিশ্ববিদ্যালয়ে আমাদের পরামর্শ সভা যারা আছেন এবং সেক্রেটারিয়েট মেম্বার যারা আছেন, সবাই আমরা চাইলেও একদিকে আমাদের সবগুলো কাজ ফোকাস করতে পারবো না, আমাদের বিশ্ববিদ্যালয় পরিচালনার, সংগঠন পরিচালনায় ভূমিকা রাখতে হবে, আন্দোলনকে পরিচালনা করতে হবে। তো তখন আমাদের সিদ্ধান্ত হলো যে বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি যিনি মোহাম্মদ ইব্রাহিম ভাই এবং বিশ্ববিদ্যালয়ের যিনি অর্থ সম্পাদক, তারা আন্দোলনটা মূলত দেখাশোনা করবে, আর এখানে বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং আমি সংগঠনটা যেভাবে গুছিয়ে জনশক্তিদের যেভাবে আরেকটু ঢেলে সাজানো যায় আন্দোলনে, সেটা আমি করব। তো স্বাভাবিকভাবে ছাত্র শিবিরের পলিসি, আমরা তো নেতৃত্বের পুরো পাওয়ারটা এক জায়গায় আমরা খরচ করি না, স্বাভাবিকভাবে আমরা কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এবার লেয়ার তৈরি করে করে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় আন্দোলন সংগ্রাম হোক বা মিছিল মিটিং হোক, সব জায়গায় কিন্তু আমরা যাই। একসাথে সবার উপস্থিতিটা আমরা যথার্থতাও মনে করি না, আবার কৌশলগত কারণে এটাকে আমরা প্রয়োজনও বোধ করি না, এরকমই হয়। তো স্বাভাবিকভাবে ওই দিন রাতে, পাশাপাশি আজকে যিনি চাকসুর জিএস সাইদ বিন হাবিব, আমরা তাকে সেখানে অ্যাসাইন করা হয়। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রানিং যিনি সেক্রেটারি হাবিবুল্লাহ খালিদ ভাই, তাকে অ্যাসাইন করা হয়। এরপরে সেখানে চাকসুর এখন মুক্তিযুদ্ধ গণতন্ত্র সম্পাদক মুনাইম শরীফ, তাকে অ্যাসাইন করা হয়। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলেজ সম্পাদক ছিলেন যিনি মেবি 19 জুলাই
লালদিঘিতে সর্বপ্রথম বক্তব্য দিয়েছিল যে খুনি হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে নামবো না। এক দফা একদম সাহসী একটা বক্তব্য ছিল, হয়তো সারা বাংলাদেশের মানুষ দেখেছে সেদিন। তো এই যে সে তখন কলেজ বিশ্ববিদ্যালয়ের কলেজ সম্পাদক ছিল, এরকম আমরা একটা টিম দিয়ে মোটামুটি ভাইদেরকে বললাম যে আগামীকাল থেকে আপনারা আন্দোলনে নেমে যাবেন, এবং আমাকে দায়িত্ব দেওয়া হলো যে আমি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা যেগুলো আমাদের হল ফ্যাকাল্টি যারা ছিল তাদের সাথে যোগাযোগ করে পর্যায়ক্রমে জনশক্তিগুলোকে আমরা যেন মাঠে নামাতে পারি, এটা আমার দায়িত্ব ছিল। তো স্বাভাবিকভাবে দপ্তর সম্পাদক হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের কি আছে, কোথায় আছে, কারা আছে এবং দাপ্তরিক যে ব্যাপারগুলো আমার জনশক্তির পরিমাণ, তারপরে কাকে কখন পাঠানো যায়, এই বিষয়গুলো আমি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে ছিল। তো যেটা হলো যে 4 তারিখে আমি নিজেই সরাসরি আন্দোলনে গেলাম। 4 তারিখে আমার অর্থ সম্পাদক ভাই যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, মোহাম্মদ আলী ভাই, এরপর সাইদ বিন হাবিব, হাবিবুল্লাহ খালিদ, তারা সবাই বেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে যখন সমাবেশ হচ্ছিল, সমাবেশের পরে আমাদের মূলত বিক্ষোভ হয়ে অবরোধ হয়েছে, সেখানে তারা সবাই উপস্থিত ছিল। এবং আমি সেদিন কেবলমাত্র সবাইকে একটু অনুপ্রাণিত করার জন্য দায়িত্বশীলরা আমাকে বললে যে আপনি প্রথম দিনের এই আন্দোলনে আপনি যান। তো আমি গেলাম, যাওয়ার পরে স্বাভাবিকভাবেই সবাই তো শহীদ মিনারে অবস্থান নিলেন, আমি শহীদ মিনারে অবস্থান নিয়ে আমি অপর পাশে অবস্থান নিলাম যাতে আমি ক্যামেরায় না আসি, কারণ এর পূর্বেই ছাত্রলীগ তারা আমার পরিচয়টা জানতে পারে যে আমি ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত আছি। এটা হচ্ছে আমি যখন 4th ইয়ারে পড়াশোনা করি তখন মূলত একটা পেজ, মানে তখন মূলত একটা গ্রুপ, তারা হঠাৎ করে একজনকে ধরার পরে তাকে নির্যাতন করে এবং তার ফোন থেকে একটা টেলিগ্রাম গ্রুপ পায়, যে গ্রুপে আমি অ্যাডমিন এবং আমি তৎকালীন সময় অর্থ সম্পাদক হিসেবে আমি তাদেরকে বিভিন্ন ইনফরমেশন করতাম এবং তারা বুঝে যায় যে আমি ছাত্র শিবিরের দায়িত্বশীল। তো তখন থেকেই মূলত 4th ইয়ারে আমাকে ছাত্রলীগ খুঁজতে থাকে, 4th ইয়ার একদম সূচনা লগ্ন। তো যখন ছাত্রলীগ ওই সময় আমাকে খুঁজে, তো স্বাভাবিকভাবেই ক্যাম্পাসের যে পরিস্থিতি, আমাদের ওই ভাইটাকে সারা রাত বেঁধে মারছে, মারার পরে তাকে পুলিশে দিবে, অনেকভাবে বিভিন্ন শ্রেণী আমরা তাকে শেষ পর্যন্ত উদ্ধার করতে সক্ষম হয়েছি। এরপরেও তাদের কাছে প্রায় বিকালে সে তাকে ধরছে, পরের দিন সকাল পর্যন্ত তাকে পিটাইছে, একদম মানে বলা যায় যে শহীদ আবরার ফাহাদকে যেভাবে শহীদ করা হয়েছিল ঠিক প্রত্যেকটা ক্যাম্পাসে কিন্তু এই চিত্রটা ছিল। হয়তো অনেকগুলো প্রকাশিত হয়েছে, অনেকগুলো প্রকাশিত হয়নি। তো স্বাভাবিকভাবে তখন বিশ্ববিদ্যালয়ে তৎকালীন যিনি সভাপতি ছিলেন, যিনি ছাত্র শিবিরের বর্তমান কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম ভাই, আমি ওনার সময় অর্থ সম্পাদক ছিলাম, তিনি আমাকে বললেন যে আপনি ক্যাম্পাসে আপাতত যাওয়ার দরকার নাই। তো 4th ইয়ারের ওই সময় থেকে ক্যাম্পাসে আমি ক্লাসে অনিয়মিত হয়ে গেলাম। তো আমার টিচাররা অনেকে আমাকে ফোন পর্যন্ত করেছেন যে তুমি ক্লাসে কেন আসতেছো না, কোনো সমস্যা কিনা, কিন্তু আলটিমেটলি আমি আসলে বলতে পারতেছি না যে আমার প্রবলেমটা কি। আমার ফেসবুক যে আইডি ছিল, আইডিটা ডিসেবল করা হলো, সবকিছু মিলিয়ে আমি মোটামুটি হারিয়ে গেলাম। এরপরে আবার 4th ইয়ার পরীক্ষা দেওয়ার পর মাস্টার্সের ক্লাস শুরু করলাম। মাস্টার্সের ক্লাসের সময় হঠাৎ করে একদিন রাতে একটা ফোন আসলো, রাত 2টার সময়, যে একজন জনশক্তি যিনি তৎকালীন সময়ে একটা হলের দায়িত্বে ছিল, যে তাকে ধরছে ছাত্রলীগ, ধরে টাকা পয়সা চাচ্ছে। তখন আস্তে আস্তে আমি কথা বললাম, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সাংগঠনিক সম্পাদক তিনি কথা বললেন, বলার পরে বোঝা গেল যে ছাত্রলীগ তাকে ইতিমধ্যে ধরে ফেলেছে। তখন আমি মাস্টার্সে মাত্র 2 মাস ক্লাস করেছি, এরকম একটা অবস্থায় আছি। তো হঠাৎ করে তখন সিদ্ধান্ত হলো যে আমাকেই তারা আবারও দেখলো যে ছাত্র শিবির মানে আবারও আমি, কারণ আমি কোনোভাবে আমি কানেক্ট হয়ে যাচ্ছি, কারণ আমি একবার অর্থ সম্পাদক স্বাভাবিকভাবে কানেক্টেড, আবার অফিস সম্পাদক কানেক্টেড। তখন তারা ধরে নিল যে ছাত্র শিবিরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা মোটামুটি পেট্রোনাইজ করছে, যারা পরিচালনা করছে, তার মধ্যে অন্যতম নেতা আমি। আবার আমি মাস্টার্সে হারিয়ে গেলাম। মাস্টার্সে আমি আর ক্লাস করতে পারিনি, একদম পরীক্ষার 10 মিনিট আগে যে ঢুকতাম, পরীক্ষা দিয়ে আবার 5-6 মিনিট আগেই বের হয়ে চলে আসতাম। এভাবে আমার পুরো মানে অনার্সের ফাইনাল ইয়ারটা এবং মাস্টার্সটা শেষ হলো। তো স্বাভাবিকভাবেই মাস্টার্স কমপ্লিট হওয়ার পরে আমার রেজাল্ট হলো, যখন রেজাল্ট হওয়ার পরে আমি কিন্তু খুব তড়িঘড়ি করতেছিলাম যে দ্রুত রেজাল্টটা হয়ে গেলে আমি সার্টিফিকেটটা যদি তুলে নিতে পারি তাহলে আমার জন্য বেশি ভালো হয়। যাই হোক, সেখান থেকে তো আন্দোলন আমরা এভাবে পরিচালনা করলাম। প্রথম দিন 4 জুলাই বিশ্ববিদ্যালয় আন্দোলনে আমি ছিলাম, সেখানে থেকে সবাইকে মোটামুটি যেভাবে পরিচালনা প্রয়োজন করলাম। কিন্তু ঘটনাক্রমে আমার চলাফেরা, গতিবিধি সব কিছু ডিজিএফআই এবং এনএসআই যারা ছিল তাদের মধ্যে একজন তারা বুঝে ফেলে যে মূলত এই আন্দোলনটা আসলে ক্যামেরার সামনে যেটা হচ্ছে কিন্তু পিছনে আমি আছি এবং আমি সম্ভবত এই আন্দোলনটা পরিচালনা করতেছি। একটা পর্যায়ে যখন রাস্তা অবরোধ হলো তখন স্বাভাবিকভাবে গাড়ির চাপ, এরপরে যারা ওখানে স্থানীয় আছে তারা এসে যখন চাপ দেওয়া শুরু করলো, তাদের সাথে একটা নেগোসিয়েশনের প্রয়োজনীয়তা। তখন আমি কয়েকজনকে কিছু পানি কেনার জন্য টাকা দিয়ে দিলাম যে তোমরা পানি কিনো। তো পানি কেনার টাকাটা আমি যখন দিচ্ছিলাম তখন মূলত একজন দেখে ফেলে গোয়েন্দা সংস্থার,
তখন সে এটা নিশ্চিতই হয়ে যায় যে এই আন্দোলনটা পুরোটা যে আন্দোলন চলছে এই আন্দোলনের ব্যাকগ্রাউন্ডে কিছু লোকজন কাজ করছে, তার মধ্যে আমি একজন হয়তো। আমি সাথে সাথে আমাকে আমাদেরই একজন ছোট ভাই বলে যে ভাই সে এটা দেখে ফেলছে। আমি সাথে সাথে গাড়িতে উঠে 2-3 জনকে সাথে নিয়ে সেখান থেকে সরে যাই। তো এইভাবে 4 তারিখ শেষ হলো। এরপরে আন্দোলনে বলা যায় যে আমার সবসময় কাজ ছিল যে জনশক্তিদের পাঠানো, এবং খুব কঠিন যে সময়টা আমাদের ছিল বলা যায় যে 14 তারিখ রাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্লোগান 14 জুলাই আর কি, যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, সেই ছোঁয়াটা কিন্তু প্রত্যেকটা ক্যাম্পাসে লেগেছে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেখানে রাতে যখন স্লোগান হলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তখন ছাত্রলীগ ব্যাপকভাবে উদ্ধত হয়ে বেশ কয়েকজন ভাইকে মারধর শুরু করলেন। সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম ভাই তিনি সিদ্ধান্ত নিলেন যে আমরা কয়েকটা ফ্রন্টে বিভিন্ন জায়গায় যাব এবং অবস্থান নিব, যদি খুব খারাপ সিচুয়েশন হয় অন্তত যেন সমন্বয়কের ভূমিকায় যারা আছে তাদেরকে আমরা বের করে নিয়ে আসতে পারি। এর মধ্যে আসলে অনেকগুলো ঘটনা ঘটে গেছে ক্যাম্পাসে। তো তৎকালীন সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি প্রশাসনা সম্পাদক ছিলেন, সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলেন মোহাম্মদ পারভেজ ভাই। মোহাম্মদ পারভেজ ভাইয়ের নেতৃত্বে আমরা একটা টিম পাঠাই, যে টিমটা মূলত তাদেরকে পর্যায়ক্রমে রেস্কিউ করে, এবং আমাদের ওই ভাইগুলো বেশ কয়েকজন মারধরের শিকার হয়। তো 15 তারিখ সকালবেলা আবারও কর্মসূচি দেওয়া হয় 15 জুলাই বিশ্ববিদ্যালয়ে। সেই দিনই প্রথম মানে এত মাস লেভেলে স্টুডেন্টদেরকে মেয়ে এবং যারা আন্দোলনকারী ছিল তাদের উপর ছাত্রলীগ ব্যাপকভাবে উদ্ধত হয়, এবং চাকসুর বর্তমান যিনি বিজ্ঞান সম্পাদক মাহবুব, তাকে এমনভাবে মারা হয়, মাথা ফেটে, দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ছবি আছে যে রিক্সায় একজন ধরে মাথা ধরে নিয়ে যাচ্ছে, হাতে রক্ত, মুখে রক্ত। সেদিন মূলত 15 তারিখ সকালবেলা, আজকের এই তারিখটাই ছিল মূলত। তো এরপরে ওই দিন বিকাল 3:30 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা তারা আবারও আন্দোলন ডাক দিল 16 শহর স্টেশন, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলনের বলা যায় চট্টগ্রামের পুরো মানে ছাত্র আন্দোলনের ফুসফুস বলা যায়। সেটা হচ্ছে 16 শহর স্টেশন, যেখান থেকে বিশ্ববিদ্যালয় স্টেশনে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যান এবং শহরের সাথে ওখানে একটা লিঙ্ক আপ হয়ে যায়। তো সেখানে আন্দোলন 3:30 একটা অবস্থান ছিল, কিন্তু আমাদের ভাইরা যখন অবস্থান নিলেন সাথে সাথেই ছাত্রলীগ উদ্ধত হলো এবং ছাত্রলীগ আক্রমণ করে বসলো। এটা 3 থেকে 4 মিনিটের একটা সংঘর্ষ হবে প্রথমের দিকে, যে সবাই পিছনে চলে যাচ্ছে ভয়ে, ছাত্রলীগ ব্যাপকভাবে মারতেছে। তো তখন সাথে সাথে কয়েকজন প্রতিরোধ গড়ে তুললেন। এর মধ্যে অন্যতম ভূমিকা রেখেছেন আমি যে দুজনের নাম বলেছি, যে একজন হচ্ছে আমাদের মোহাম্মদ আলী ভাই আর একজন শাকাত হোসেন শিপন, যে 19 তারিখে এক দফারে বলা যায় ঘোষণা দিয়ে দিয়েছে। তো এই আন্দোলনে চমৎকার ভূমিকা যারা রেখেছে তাদের মধ্যে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে খানতালাত মাহমুদ রাফি, যার নাম বাংলাদেশের মানুষ জানে, এবং সে এখন ছাত্র শক্তির সাথে আছে, এবং এনসিপির রাজনীতি করে রাসেল আহমেদ, সে তারা মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলনটাকে জমিয়ে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ফ্রন্ট লাইনে তারা ছিল। তো পরবর্তীতে আন্দোলনে যেটা দাঁড়ালো যে এখানে মোহাম্মদ আলী, খানতালাত মাহমুদ রাফি, রাসেল আহমেদ, শাকাত হোসেন শিপন, এরপরে ছাত্র শিবিরের আরও কিছু ভাই যারা ছাত্র শিবির হিসেবে মুখ পরিচিত নয়, তাদের হাত ধরেই মূলত চট্টগ্রামের এই আন্দোলনটার সূচনা এবং একটা পর্যায় পর্যন্ত আসলো 15 তারিখ পর্যন্ত। এখানে আরও অনেকেই ছিল, আমি সবার তো নাম বলতে পারতেছি না, অনেকে ছিল যারা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো 15 তারিখের সংঘর্ষের পরে সিদ্ধান্ত হলো যে পরের দিন আমরা 15 তারিখের রাতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যিনি আমাদের যারা সর্বোচ্চ বডি ছাত্র শিবিরের পরামর্শ সভার বৈঠক ডাকা হলো। ডেকে সেখানে আমরা বসে সিদ্ধান্ত নিলাম যে আমরা আগামীকাল 16 তারিখ কর্মসূচিটা আমরা 16 শহর স্টেশনে না করে, যেহেতু সেখানে একটা সংঘর্ষ হয়েছে, আমরা এই প্রোগ্রামটা অন্য কোথাও করা যায় কিনা। তো আমরা 2-3টা জায়গা চুজ করে রাখলাম। তো এর মধ্যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল মুরাদপুর, যেখানে স্টুডেন্টদের জন্য সহজ হবে, এবং এখানে চট্টগ্রাম আমরা যেহেতু বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের, এখানে চট্টগ্রাম মহানগর উত্তর এবং মহানগর দক্ষিণ আরও দুইটি শাখা আছে। তো আমরা চাইলাম যে সবগুলো শাখা যদি সম্মিলিতভাবে শিক্ষার্থীদের পাশে আমরা দাঁড়াতে পারি, তাহলে এই আন্দোলনটাকে বেগবান হবে এবং আমাদের যে যৌক্তিক চাওয়া সেটা পূরণ হতে পারে। তো আলহামদুলিল্লাহ পরের দিন তো আমরা আন্দোলন ঘোষণা আসলো যে মুরাদপুরে হবে। তো পরের দিন যখন মুরাদপুরে আন্দোলন হবে, আমাকে দায়িত্ব দেওয়া হলো সংগঠনের যত সেক্টরের লোকজন আছে সবাইকে যেন আমি সেখানে পাঠাতে পারি, এবং আমাদের ভাইদেরকে সেখানে পাঠানো হলো। এবং আমি সেদিন হাটহাজারীতে অবস্থান করি, এবং সেখানে প্রতি মুহূর্তে আমার সাথে কথা হচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়ে যিনি সেক্রেটারি ভাই ছিলেন তিনি আমাকে বললেন যে পুরো ক্যাম্পাস এবং
যদি আমরা ছেড়ে দিই তাহলে কঠিন হয়ে যাবে। আপনি কিছু লোকজন নিয়ে হাটহাজারির দিকে থাকবেন, আপনি অ্যালার্ট থাকবেন, যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে আপনাকে প্রয়োজন হতে পারে। এর মাঝে বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি উনি ঠিক যেখানে কর্মসূচি তার পাশে আমাদের বাসা ছিল সেখানে অবস্থান নিলেন, মোহাম্মদ ইব্রাহিম ভাই সেখানে অবস্থান নিয়ে, তো উনি সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছেন আন্দোলন যারা সমন্বয় করতেছেন, আমি সার্বক্ষণিক যোগাযোগ রাখতেছি, একদম বলা যায় সব সময় অনলাইনে আমরা। ওই সময়টায় যে কোনোভাবে কিন্তু নেট পাওয়া যাচ্ছে না, তো মানে এমন একটা সিচুয়েশন যে কখনো নেট পাই কখনো পাই না, এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে ওই সময়টা যাচ্ছে 16 তারিখ সকালবেলা। এরপরে যখন কর্মসূচি শুরু হলো, তো ওখানে আমাদের একটা টিম থাকতো যে টিমটার শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালন করতো। মূলত স্টুডেন্টরা যেন পুলিশকে অপ্রয়োজনীয় ঢিল পাটকিল নিক্ষেপ না করে, এরপরে আন্দোলনটা যেন সুশৃঙ্খলভাবে হয়, কেউ যেন কোনো বিপদে পড়লে রেস্কিউ করা যায়, একটা শৃঙ্খলা টিম ছিল। যে টিমের ওই দিনের দায়িত্ব ছিল মোহাম্মদ পারভেজ ভাই, যিনি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন। তো উনি সেখানে গেলেন এবং আমি হাটহাজারিতে অবস্থান নিলাম। এরপরে হঠাৎ করে যখন কর্মসূচি শুরু হলো, হওয়ার পরেই তো বিশাল সংঘর্ষ এখানে, প্রায় বলা যায় যে দীর্ঘ সময়ের সংঘর্ষে আমাদের ভাইরা অনেকে আহত হলো এবং আমরা রাতের দিকে জানতে পারলাম যে তাৎক্ষণিক কিছু নিউজ আসলো যে শহীদের সংখ্যাটা অনেক বেশি, 8-10 জন শহীদ হয়েছে। আমরা খুবই আবেগতাড়িত অবস্থায় পড়ে গেলাম যে আসলে কি হচ্ছে সেখানে। তো পরে আমরা তো জানতে পারলাম যে 3 জন ভাই ইতিমধ্যে শহীদ হয়েছেন। আমাদের শহীদ যে ছাত্রদলের কর্মী ছিল ওয়াসিম আকরাম ভাই শহীদ হলেন, এরপরে শহীদ ফয়সাল আহমেদ শান্ত ভাই শহীদ হলেন, এরপরে ওমর ফারুক ভাই যিনি কাঠমিস্ত্রি ছিলেন তিনিও শহীদ হলেন। তো তাদের শাহাদাতের পরে যখন নিশ্চিত আমরা হওয়ার পরে একটার পর একটা ফোন আসতেছে যে ভাই আমাকে বাঁচান। ম্যাক্সিমাম ওই দিন এরকম হয়েছে যে আন্দোলন থেকে যখন ব্যাক করতেছে বা সংঘর্ষ একটা পর্যায়ে মোটামুটি স্থমিত হয়ে যাচ্ছে, তখন পুলিশ ছাত্রলীগ যৌথভাবে তারা বিভিন্ন বাসার নিচে অবস্থান নিয়েছে যে এই বাসায় কয়জন ঢুকছে, সেই বাসায় কয়জন ঢুকছে, কেউ ছাদে আছে কিনা। তো স্বাভাবিকভাবেই আমি দপ্তর সম্পাদক হওয়ার কারণে আমার নাম্বারটা পুরো ময়দানে সবার কাছে আছে। চারিদিক থেকে একটার পর একটা ফোন আসতেছে যে ভাই আমাকে বাঁচান। আমি বোঝার চেষ্টা করতেছি কি হয়েছে, বলো কি সমস্যা, তুমি কোথায় আছো। এভাবে আমি আবার ইনফরমেশন ইব্রাহিম ভাইকে দিচ্ছি, সেখান থেকে আবার পর্যায়ক্রমে ইনফরমেশনগুলো ঘুরে ঘুরে আমরা কিছু ভাইকে সেখান থেকে উদ্ধার করলাম এবং কিছু ভাইকে আমরা সেদিন রাতে উদ্ধার করতে পারিনি। কিছু ভাই পরের দিন সকালে যখন একদম ফজরের পর কিছু ভাই সেখান থেকে আসছে। এর আমরা কারণ যে যদি অনেকে বের হয় গ্রেপ্তার হতে হবে, অথবা যদি সাথে পুলিশ থাকে, ছাত্রলীগ থাকে, তাহলে তাদের ম্যাক্সিমামের হাতে ধারালো অস্ত্র। আর সেদিন প্রচুর গোলাগুলি হয়েছে, স্বাভাবিকভাবে সবাই একদম বলা যায় যে হতাশ যে এইভাবে মানে একটা মিছিলে, ছাত্রদের মিছিলে কিভাবে ছাত্রলীগ গুলি করতে পারে। তো এরপরে আমার কাছে শাহাদাতের ঘটনা সবগুলো ছবি যখন সবগুলো চারিদিকে ছড়াই গেল, তো আমার কাছে আসলে এত ভয়ের কোনো কারণ মনে হয়নি। খারাপ লেগেছে কিন্তু ভয়ের কারণ মনে হয়নি, যে কারণ আন্দোলন সংগ্রাম করতে গেলে তো শাহাদাত বরণ করতে হবে। এর মধ্যে আমাদের কাছে ইনফরমেশন আবু সাইদ ভাইয়ের ঘটনাটা আসলো, কিন্তু আমার কাছে খুব বেশি মানে পীড়াদায়ক মনে হয়েছে যে যখন শহীদ হলো ভাইয়েরা, হওয়ার পরে স্বাভাবিকভাবেই তো জানাজার একটা আয়োজন করতে হবে, কিন্তু কোনোভাবে আমরা একটা জায়গা খুঁজে পাচ্ছি না যেখানে আমরা একটু জায়গায় দাঁড়িয়ে আমরা একটু ভাইদের জানাজা করব। আমরা অক্সিজেন মোড সেখানে জানাজা করা যায় কিনা আমরা দেখতেছি না, সেটা কোনো বেজ এরিয়া না, আমরা পারতেছি না। এরপরে আমরা 2 নম্বর গেট, 16 শহর, প্রত্যেকটা জায়গায় আমরা কিভাবে জানাজাটা বাস্তবায়ন করতে পারি আমরা চেষ্টা করতেছি, কিন্তু পুরো চট্টগ্রাম শহর এইরকম কোনো জায়গা নেই যে জায়গায় দাঁড়ায় আমরা এই শহীদ ভাইদের জন্য আমরা জানাজা করব। এটা আমাদের কাছে খুবই মর্মাহত ছিল। এবং সর্বশেষ একটা জানাজা খুবই সংক্ষিপ্তভাবে লালদিঘি ময়দানে 17 তারিখে সেদিন বাস্তবায়ন হওয়ার পরে মূলত ওই দিন 16 তারিখ রাতে আমরা যখন সব ঘটনা শেষ, 17 তারিখে আমরা আবার বসলাম সকালবেলা পরামর্শ সভা বসে, তখন অনেক পর্যালোচনা যে আমাদের কোথায় ভুল ছিল, কোথায় ত্রুটি ছিল, কিভাবে এত দ্রুত ছাত্রলীগ অবস্থান নিল। সব কিছু মিলিয়ে আমার বারবার মনে হচ্ছিল যে আমরা যে শৃঙ্খলা টিমের উপর বা রেস্কিউ টিমের উপর ভরসা রেখেছি, যাদেরকে আমরা ফ্রন্টলাইনে রেখেছি, শহীদ হলে তো তারা হওয়ার কথা ছিল, যেহেতু তারা রেস্কিউ টিম, তারা সবার সামনে থাকার কথা ছিল,
কিন্তু আমাদের যে ভাইরা শহীদ হয়েছে ম্যাক্সিমাম কিন্তু তারা একদম দায়িত্বশীলতার জায়গা থেকে অনেক বড় দায়িত্বশীল না, আবার তারা একদম ফ্রন্ট লাইনে কীভাবে তারা চলে গেল, আমরা কেন ঠেকাতে পারলাম না, তাদেরকে কেন রেস্কিউ করা গেল না। সেদিন মূলত 17 তারিখ সেদিন আমরা সিদ্ধান্ত হলো যে এখন থেকে বিশ্ববিদ্যালয় দপ্তর সম্পাদক অর্থাৎ আমি এখন থেকে যে শৃঙ্খলা টিম আছে শৃঙ্খলা টিমে আমি দায়িত্ব পালন করব। এভাবে আমি পরে মানে ওই উপলব্ধি থেকেই আসলে পর্দার মানে বিহাইন্ড দ্য সিন থেকে দায়িত্ব দিলাম, তারা থাকার পরেও আসলে দায়িত্ব অবহেলা করেছে, এটা আপনি ভাবেন নাই বা আপনার ভাবনা এটা ছিল না আমার যেটা মনে হয়। কিন্তু তারপরেও কেন এমন ব্যক্তিরা ওখানে শহীদ হয়ে গেল যারা ফ্রন্ট লাইনে ছিল না, বরং যাদেরকে মানে রক্ষা করাটা বা যাদেরকে বাঁচানোটা দায়িত্ব ছিল আসলে ওই টিমের উপরে। তো তখন আপনার মনে হলো যে ঠিক আছে, ফাইন, ইটস ইনাফ, তো এখন আমি সামনে থেকে থাকি। জি, তো এটা স্বাভাবিকভাবেই তো দায়িত্ব দেওয়া হয়, কিন্তু বলা যায় যে অনেকটা এরকম হয়েছে যে আমার একটা আগ্রহ ছিল, আমার একটা আগ্রহের জায়গা ছিল এটাই যে আমি তো ব্যাকে কাজ করলাম, কিন্তু আমার অন্তত শৃঙ্খলা টিম পর্যন্ত থাকা উচিত, আমি মিডিয়ায় যদি নাও আসি। আমি বারবার মিটিংয়ে বারবার বলার চেষ্টা করছিলাম যে ভাই আমি ময়দানে অফিসে বসে সমন্বয় না করে আমি যদি শৃঙ্খলা বিভাগে থাকি আমার মনে হয় ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হতে পারে। আমার মধ্যে একটা বিষয় কাজ করছিল, আমরা এত লোকজনকে পাঠাচ্ছি, সবাই আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, শহীদ হওয়ার যে সুযোগ হচ্ছে আসলে আলটিমেটলি যদি ময়দানে সরাসরি না থাকা যায় শাহাদাতের সেই সুযোগটা কিন্তু আসলে কারো মাঝে আসার সুযোগ নাই। আমি মূলত ওই দিনই সর্বপ্রথম আমাদের ভাইদেরকে আমার ব্যক্তিগত জীবন, আমার হিসাব নিকাশ, যাদের সাথে লেনদেন ছিল, আমি সবকিছু বুঝিয়ে দিই যে ইনশাল্লাহ আমি আগামীকাল থেকে আন্দোলনে ফ্রন্ট লাইনে। তারপরে ফ্রন্ট লাইনে আপনি কার্যক্রম শুরু করলেন। হ্যাঁ, এরপরে 18 তারিখ আমরা কর্মসূচি ঘোষণা দিলাম, সেটা চট্টগ্রাম এবং কক্সবাজারের যে একদম বলা যায় যে মূল যে রাস্তা, যে তো এখানে হচ্ছে নতুন ব্রিজ এলাকায় আমরা কর্মসূচি দিলাম একদম শহরের বাইরে গিয়ে। এর কারণ হচ্ছে আমরা 16 তারিখে শহীদ হলো, 17 তারিখে একটা গায়েবানা জানাজা করা কঠিন হয়ে গেল, 18 তারিখে যে আমরা স্বাভাবিকভাবেই সাহস করতে পারতেছিলাম না যে আবার যদি আমরা একই জায়গায় দিই প্রোগ্রাম তাহলে আমাদের হয়তো আরো অনেক ভাই শহীদ হতে পারে। এই জন্য একদম নতুন ব্রিজে আমরা একটু পিছনে গিয়ে নতুন ব্রিজে কর্মসূচি ঘোষণা করলাম। কর্মসূচি ঘোষণা করতে গিয়ে আমরা প্রথমের দিকে সকাল 6টা পর্যন্ত ভালো নেট ছিল, মোটামুটি কাজ করতেছিল, এরপরে আর নেট কোনোভাবে কাজ করে না। তো ঘোষণাটা আসতে প্রোগ্রামটার সময়টা 2বার আসছে, যার কারণে কিছু উপস্থিত হলো, কিছু উপস্থিতি পরে হয়েছে। তো এই ঘটনার পরে আমি সেখানে আমি এবং বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ইব্রাহিম ভাই, আমরা দুইজনেই, এবং বাইতুল মাল সম্পাদক আলী ভাই তো আগে থেকে ছিল, শুধু সেখানে যে আমরা 3 জনেই প্রথমেই সেখানে পৌঁছে গেলাম। আমরা পৌঁছার পরে দেখি পুলিশ চারিদিক থেকে ঘিরে রেখেছে জায়গাটা, যে কোনোভাবেই আমরা সেখানে আর কর্মসূচি করতে পারবো না, এরকম একটা সিচুয়েশন। তো সেদিন সেখানে আলহামদুলিল্লাহ অনেকেই বিদ্যর্পে দায়িত্ব পালন করেছে, বিভিন্ন অলিগলিতে ছিল। একদম যখন প্রোগ্রামের সময় হয়ে গেল সাথে সাথে সবাই বের হয়ে এসে বিশাল একটা বিক্ষোভ। সেদিন প্রচুর পরিমাণে মানে গুলিবর্ষণ করা হলো, অনেকেই সেদিন গুলিবিদ্ধ হলো, এবং সেই দিন গুলিবিদ্ধ হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সময়ে 3য় বর্ষের শিক্ষার্থী, আমারই বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের আমাদেরই এক ছোট ভাই শহীদ হৃদয়চন্দ্র তরুয়া, সেদিন গুলিবিদ্ধ হয় 18 জুলাই। তো গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে রেস্কিউ করা হলো, সেখান থেকে চট্টগ্রামে হসপিটালে নেওয়া হলো এবং সেখানে তার উন্নত চিকিৎসার জন্য পরে আবার ঢাকায় পাঠানো হলো। এবং তরুয়া সেদিনের পর থেকে তো প্রায় বলা যায় যে সেন্সলেস অবস্থায়, এবং সে 23 জুলাই সে শাহাদাত বরণ করে হসপিটালে। তো এই দিনটা আমাদের জন্য খুব কঠিন ছিল, অনেকে গুলিবিদ্ধ হলো। আমি নিজেও আমরা প্রায় 2 কিলোমিটার সেখান থেকে পুলিশের সাথে সংঘর্ষ, দীর্ঘ সংঘর্ষ। সকালে প্রোগ্রাম শুরু হয়েছে, প্রায় দুপুর পর্যন্ত সংঘর্ষ। একটা পর্যায়ে যে এরকম হলো যে মানে ছাত্রলীগ এবং পুলিশের এমন অবস্থান যে পালানো ছাড়া কোনো রাস্তা খোলা নাই, যে যেভাবেই হোক সবাইকে পালাতে হবে স্টুডেন্টদের। আমরা বিভিন্ন জনকে বিভিন্ন দিক দিয়ে দেওয়ার পরে এমন একটা সিচুয়েশন হলো যে 10-12 জন আমরা আছি, আর কেউ নাই, শুধু আমরাই আছি। তখন চট্টগ্রাম মহানগর উত্তরের তৎকালীন সময় প্রকাশনা সম্পাদক ছিল আবরার হোসেন রিয়াদ ভাই, উনি আমাকে বললেন যে ভাই এখানে যারা আছে এই সংখ্যাটা সবাই তো আমাকে চিনে না, যদি আমি আন্দোলনের সমন্বয় করি আমার মনে হয় যে আপনি একটু দাঁড়ায় যদি বক্তব্য দেন তাহলে সবাই চলে যাবে। তো আলহামদুলিল্লাহ আমি দাঁড়ালাম, দাঁড়ায় কথা বললাম,
কথা বলার পরে যে আপনারা সবাই চলে যেতে হবে, সবাই মোটামুটি আমাকে চিনতাম বিশ্ববিদ্যালয় অফিস দপ্তর সম্পাদক হওয়ার কারণে। সাধারণ কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা ছিল তারাও মোটামুটি আমাকে চিনতো যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো ওই জায়গা থেকে মূলত আমি কথা বলার পরে এরপরে ব্যাপকভাবে গুলিবর্ষণ শুরু হলো। আমরা সেখান থেকে বের হয়ে গেলাম এবং আমার সাথে এরকম মানে এত কঠিন পরিস্থিতির মধ্যে এরকম কিছু ছেলে ছিল যারা একজন শুধু রাস্তার উপর দাঁড়ায় আছে, হাতে একটা পতাকা নিয়ে দাঁড়ায় আছে। আমি এরকম হয়েছে ধরে সাথে সাথে টান দিয়ে, মানে যত জোরে আমার গায়ে শক্তি ছিল আমি ধাক্কা দিয়ে দিছি, যে কারণ পুলিশ তো গুলি করতেছে, কিছু করার নাই। দেওয়ার পরে আমি আরেকজন, সে গামছা জড়ায়, হাতের মধ্যে গামছা জড়ায়, তার হাতে রক্ত, গামছা জড়ায় সে ইট পাটকেল ছুটতেছে, তাকে আমি ধরে সাথে সাথে আমি একটা আবাসিকে ঢুকে যাই। আবাসিকে ঢোকার পরে আমি প্রথমের দিকে কি করব বুঝতেছি না, এই আবাসিকের আসলে শেষ কোথায় বা আমরা কিভাবে এখান থেকে বের হব। ইতিমধ্যে আবাসিকের মুখে পুলিশ ঢুকে গেছে। তখন মূলত আমার সাথে যে ছিল সে বলল যে ভাই এখানে আমাদের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার বাসা আছে, আমি একবার এসেছিলাম, আমার সঠিক মনে নাই, তবে উনি এই আবাসিকের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, কমিটির সভাপতি বা সেক্রেটারি, স্যারের নাম আমাদের মনে পড়তেছে না এই মুহূর্তে। তো উনি বললেন যে ওনার কথা আমরা জিজ্ঞাসা করি, একজন দোকানদারকে জিজ্ঞাসা করলেন, উনি বললেন যে সামনে গেলে স্যারের বাড়ি পাবেন। তো আমরা সেখানে গেলাম এবং স্যারের বাসায় ঢুকলাম। পুরো আমার প্যান্ট শার্ট কাদা লাগানো, পুরো শরীরের বিভিন্ন জায়গায়। এরপরে আমার পা সেদিন হচ্ছে হঠাৎ করে মানে সংঘর্ষের সময় একটা কিছুর সাথে একটা লাগে আর কি, পরে ওই পুরো জায়গাটা একদম ক্ষত হয়ে গেল, রক্ত, ওখান থেকে রক্ত ঝরতেছে। আর এরপর আমার সাথে যে ছিল তারও হাতে বিভিন্ন জায়গায় রক্ত ঝরতেছে। এই অবস্থার মধ্যে দিয়ে আমরা স্যারের বাসায় উপস্থিত হলাম। হওয়ার পরে স্যার এই অবস্থা দেখে উনি একটু চমকে গেলেন। উনি বললেন যে তোমাদের এই অবস্থা কেন? তো সাথে সাথে আমরা উনি আমাকে পরিচয় করাই দিলেন যে ভাই বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক। তখন স্যার তো আরও বেশি করলেন যে সর্বনাশ, ছাত্র শিবিরের ছেলেরা আসছে, উনি আমাদেরকে পছন্দ করেন এবং আমাদের খুবই একজন ভালো শুভাকাঙ্ক্ষী। তো স্যার আমাদেরকে ভিতরে নিয়ে গেলেন। এরপরে বাড়িতে স্যারের ওয়াইফ যিনি ছিলেন, সন্তান ছিলেন, তারা খুব তড়িঘড়ি করে তারা মূলত ডিটল, তারপরে অনেক কিছু নিয়ে এসে আমাদের বিভিন্ন জায়গায় পরিষ্কার ব্যবস্থা করলেন। তো আলহামদুলিল্লাহ, এরপরে আমরা সেখানে অবস্থান নিই এবং রাতে প্রায় যখন মাগরিবের নামাজের আজান দিচ্ছে, আমরা ঢুকলাম প্রায় 2টার দিকে বাসায়। মাগরিবের নামাজে যখন আজান হচ্ছে তখন আমরা সেখান থেকে বের হয়ে শহরের বিভিন্ন কোণা। আসলে আপনার জন্য আমার কাছে যেটা মনে হয়, আপনি যে বলে যাচ্ছেন যে একদম আপনি ওপেন হলেন, এবং আপনার জন্য ওই দিনটা সবচেয়ে বেশি মানে চ্যালেঞ্জিং দিন ছিল, যে আমাকে সবাইকে বাঁচাতে হবে। এর মাঝে আমি এর মধ্যে অনেক কল এসেছে। এই কলের অধিকাংশ 2টা কলের আমার মনে আছে যে কলা অনুষদ যেটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানে আমাদের ছাত্র শিবিরের শাখার যে সেক্রেটারি, সে হচ্ছে আমাকে কল দিয়েছে, দিয়ে বলতেছে যে ভাই আমি তো একটা বাসায় পালায় আছি। তো আমি বললাম যে তোমার কথাগুলো এরকম মনে হচ্ছে কেন? আচ্ছা। তো বারেক, ওর নাম বারেক, সে তো আমারে বলতেছে ভাই আমার মাথার একদম কাছে একটা টিয়ার শেল কি হয়েছে, বিস্ফোরিত হয়েছে। তারপরে আমি অনেকটাই সেন্সলেস হয়ে যাওয়ার মতো হয়। একজন আমাকে এভাবে মোটামুটি একটু একজনকে সাথে নিয়ে আমি একটা বাসায় অবস্থান নিয়েছি। আর একটা জায়গা থেকে কল আসছে সেম, কারণ কলগুলো আমার, কিন্তু আমার পরিস্থিতি যাই হোক কলগুলো বন্ধ নাই। এরপরে যখন ইন্টারনেট শাটডাউন হয়ে গেল একবার, টোটালি আমি অনলাইনে যোগাযোগ করতে পারছি, অফলাইন, শুধু অফলাইন ব্যবহার করে যোগাযোগ, শুধু অফলাইন। কারণ ওই দিন সকাল থেকে বলা যায় 6টা-7টার পর থেকে আমরা আর অনলাইনে কোনো যোগাযোগ করতে পারি। কেন্দ্রীয় পর্যায়ে কারোর সাথে যোগাযোগ হচ্ছিল তখন কেন্দ্রের কোনো যোগাযোগ হয়নি। কেন্দ্রের যোগাযোগটা কখন থেকে শুরু করলেন? কেন্দ্রের যোগাযোগের জায়গাটা হচ্ছে যে এই আন্দোলন তো সর্বপ্রথম যখন আমাদের আন্দোলন এটা শুরু হলো একদম ভালোভাবে জুলাই, তো তখন তো মানে ছাত্র শিবিরের সর্বোচ্চ যে পরিষদ, কার্যকরী পরিষদ, তো কার্যকরী পরিষদের মিটিং চলছিল। কার্যকরী পরিষদের মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়। সেখানে আমাদের ভাইরা সিদ্ধান্ত নেন যে আসলে হাসিনা যেভাবে তার যে দমন নিপীড়ন, তারপরে তার যে বাদশাহী কায়দায় সে মানুষদেরকে স্বাভাবিকভাবে প্রজা মনে করতো, এখান থেকে আসলে হাসিনাকে উৎখাত করা দরকার। এটা দীর্ঘদিনের একটা শাসন দুঃশাসনের কারণেই আসলে বিষয়টা পলিটিক্যাল ছিল না, এটা গণমানুষের জন্যই। তো সেখানে আসলে আমি সেই পরিষদে আমি ছিলাম না। সেই পরিষদে যারা ছিলেন তৎকালীন সময় কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ভাই, সেক্রেটারি হিসেবে জাহিদ ভাই ছিলেন, আমাদের সাদিক কাইম ভাইও ছিলেন। তো সেখানে দিকে আপনার সাথে কমিউনিকেশনগুলো কি, সেখানে মূলত একটা সিদ্ধান্ত হয় যে গভর্নমেন্টকে আমরা সর্বোচ্চ ধাক্কা দিব ইনশাআল্লাহ। তো এরপরে এসে সমন্বয়টা যেটা হয়েছে, সমন্বয়টা হয়েছে স্পেসিফিক কেন্দ্রের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সেক্রেটারির।
আচ্ছা, তো এই সমন্বয়ের মধ্যে তৎকালীন কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ভাই এবং জাহিদ ভাই এবং দপ্তর সম্পাদকের তো দায়িত্বে ছিলেন আমাদের নুরুল ইসলাম সাদ্দাম ভাই, যিনি বর্তমানে জি জি কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে আছেন। মূলত ভাইদের সাথে খুব বেশি কথা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি এবং সভাপতি, এবং ওনারা আপনাদের কাছে ওনারা আমাদের কাছে মেসেজগুলো নিয়ে message আসছে। করে দিতেন। তবে এই আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ রোল ছিল চট্টগ্রামের আন্দোলনকে গুছিয়ে প্রেজেন্ট করার জন্য কি ধরনের ভূমিকা রাখা দরকার, এবং ঢাকার সাথে সমন্বয়টা সবচেয়ে বেশি হয়েছে সাদিক কাইম ভাই এবং ফরহাদ ভাইয়ের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি। আচ্ছা, এবং লাস্ট মুভমেন্টে যেদিন 5 তারিখ 5 সকালবেলা, তারিখ, আমি ওটাই 5 এখানে আসতে আগস্ট, যাচ্ছি। হ্যাঁ, 5 ওই দিন আগস্ট, আপনি কোথায়, কখন, একদম সকাল থেকে আপনার মুভমেন্টটা কোথায় ছিল? আচ্ছা 3 আগস্ট, এরপরে তো 3 আগস্ট থেকে যদি বলি যে 3 আগস্টে আমরা তো বিক্ষোভ করলাম এবং আমার মনে হয়েছে যে গভর্নমেন্ট আর থাকতেছে না। 4 তারিখে জি, এই দিনটা ছিল আমাদের জন্য খুব কঠিন, চট্টগ্রামের বলা যায় যে নতুন ব্রিজের চেয়েও কঠিন দিন ছিল 4 আগস্ট। আচ্ছা, তো 4 আগস্ট তখন আমরা সকালে কর্মসূচি নিউ মার্কেট মোড়ে দিব কিনা এটা নিয়ে আমরা বসলাম, এবং বসে সেখানে আমাদের 2টা প্ল্যাটফর্ম ছিল। একটা হচ্ছে ঠিক যেমনিভাবে আমরা সাংগঠনিক পরিকল্পনাগুলো গ্রহণ করতেছি, অপরদিকে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরো এই কোটা আন্দোলনটা যখন শহরে আসলো, আসার পরে যখন সমন্বয় টিম হলো, সব কিছু কার্যক্রম যখন সবগুলো কলেজ, যেমন চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, তারপরে সিটি কলেজ, সবাইকে সমন্বয় করে করতে হলো, তখন সমন্বয়ক পরিষদ এবং যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে সকলে মিলে একটা গ্রুপ করা হয়, কিউএমটি একটা গ্রুপ করা হয়। এই গ্রুপে মূলত বাকি ক্যাম্পাসগুলোর সাথে সমন্বয় করা, এটা মূলত একটা বলা যায় কোনো রাজনৈতিক গ্রুপ না, সকল মতের সকলেই ছিল, সকলেই ছিল, তাদেরকে সমন্বয় করতেন। এটা আবার সমন্বয় করতেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যিনি অর্থ সম্পাদক মোহাম্মদ আলী ভাই, উনি সমন্বয় করতেন। আর ঠিক আমি পাশে বসে থাকতাম, যে সবগুলো নোট নিতাম, এবং তার পাশে বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিও থাকতেন মাঝে মাঝে, যে কি সিদ্ধান্ত নেওয়া যায়। এবং এরকম হয়েছে বিশ্ববিদ্যালয় পরামর্শ সভার সদস্যরা সবাই বসে আছে, কিউএমটি গ্রুপে প্রোগ্রাম চলছে, আমরা ব্যাকগ্রাউন্ডে সবাই আছি, কিন্তু এখানে মূলত রেসপন্স করতেছে মোহাম্মদ আলী ভাই। আচ্ছা, তো যার কারণে আমরা সিদ্ধান্ত পরামর্শ সবাই যা আসছে আলহামদুলিল্লাহ আমরা মোহাম্মদ আলী ভাইয়ের মাধ্যমে সেটা আবার সেখানে বাস্তবায়ন করিয়েছি। তো 4 তারিখের প্রোগ্রামটা আমাদের চ্যালেঞ্জিং ছিল, ছাত্রলীগ অবস্থান নিবে। 3 তারিখের প্রোগ্রাম দেখে তো 3 আগস্টের তারা অনেকটাই অবস্থা বলা বেগতিক দেখেছে। 4 তারিখে তারা অবস্থান সকাল থেকে অবস্থান নিবে ঘোষণা দেয়, আমরাও ঠিক সকাল থেকে অবস্থানের ঘোষণা দিই, এবং আমরা সেখানে অবস্থান নিয়ে নিই একদম সকাল সকালে, যাতে বিশেষ করে সাংগঠনিক যারা তারা তো এগুলো ভালো বুঝে, যে সকাল থেকে যদি আমরা জায়গাটা দখল করে নিতে পারি তাহলে আস্তে আস্তে লোকজন চলে আসবে। তো স্বাভাবিকভাবেই এটাই হলো, সকাল থেকে আমরা অবস্থান নিলাম, অবস্থান নিয়ে স্লোগান চলছে, এরপরে আমরা মাঝে মাঝে বক্তব্য দিচ্ছি। 4 আগস্টে আবার আমার বেশ অনেকগুলো ছবি চলে আসছে বিভিন্ন জায়গায়, কারণ আন্দোলনে তখন মুডটা ওই লেভেলে চলে গেছে। তো স্বাভাবিকভাবেই তখন তো মোটামুটি ওই দিনটা আমাদের জন্য খুব কঠিন ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আসলেন, আইনজীবীরা আসলেন, এরপরে বিভিন্ন শ্রেণী পেশার রাজনৈতিক যারা নেতা আছে সকল শ্রেণী পেশার আসছে, তারা বক্তব্য দিচ্ছে, কেউ স্লোগান দিচ্ছে, বক্তব্য হচ্ছে, আমাদের নারী বোন যারা আছে তারা স্লোগান দিচ্ছে। এভাবে মোটামুটি আস্তে আস্তে জমজমাট, যখন হঠাৎ করে বলা যায় যে 11:30 12টা করে এরকম একটা সময় এসে আমাকে চট্টগ্রাম মহানগর উত্তরের যিনি প্রকাশনা সম্পাদক আবরার হাসান রিয়াদ ভাই দৌড়ায় চলে আসলেন। ইতিমধ্যে একটা খুব বড় সাউন্ড হয়েছে, উনি দৌড়ায় চলে আসলেন, আমরা সরি নাই। তো বললেন যে রনি ভাই প্রোগ্রাম মনে হয় দ্রুত শেষ করতে হবে। আমি বললাম ভাই কোনো সমস্যা, বলতে সিটি কলেজের এই রোড থেকে, সিটি কলেজটা ছাত্রলীগের ব্যাপকভাবে দখলে ছিল, সেখানে অনেকে দমন নিপীড়নের শিকার, সিটি কলেজটা তারা কোনোভাবে তাদের হাতছাড়া করে নাই। সেখান থেকে মূলত তারা প্রথমে যে গুলি করা শুরু করে, যখন গুলি করা শুরু করলো তখন আমরা বুঝলাম যে তার মানে আজকে আমাদের একটা বলা যায় যে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। তো প্রথমের দিকে তারা গুলি করলো, গুলি করার পরে পুলিশ পর্যায়ক্রমে সাউন্ড গ্রেনেড, এরপরে টিয়ার সেল, গুলি করা একদম ওপেন, এবং শিক্ষার্থীরা যেহেতু ওইটা প্রায় 4-5টা রাস্তার একদম মুখ, তো মোড়ে তো সকল দিকে আছে। সিটি কলেজের দিকে যে শিক্ষার্থীরা ছিল হঠাৎ করে তারা একদম দৌড়ায় চলে আসতে থাকলো, কারণ গুলির পরিমাণ এত বেশি ছিল। সাউন্ড গ্রেনেড, পুলিশ, তাদের এই যেগুলো কি বলে সাজোয়া যানগুলো ছিল, এগুলো একজন আসলে শিক্ষার্থীর জন্য অনেক ভয়ের এবং ব্যাপার, এটা স্বাভাবিক, কারণ এগুলো তো আমাদের শিক্ষার্থীরা কখনো ফেস করে না, ফেস করার কথাও না। তো আমরা সেখানে আগে থেকে একটা আমাদের পরিকল্পনা ছিল যে আমরা প্রায় 1000 ভাইদেরকে আমরা এই 4টা পয়েন্টে রেখেছি। আমাদের কোতোয়ালি থানার মুখে একদম লাস্ট যে ব্যারিকেডটা, সেটা ছাত্র শিবিরের মহানগর উত্তর,
এরপরে সিটি কলেজের এই রোডে ব্যারিকেড দিবে মহানগর দক্ষিণ ছাত্র শিবির, এবং রেল স্টেশনে এই রোডে দক্ষিণ ছাত্র শিবির, জুবিলি রোডে সেখানে মহানগর উত্তর ছাত্র শিবির। আমরা এইভাবে 1000-এর একটা মোটামুটি ভালো অবস্থান তৈরি করে রেখেছিলাম যে যদি আমাদের ভাইরা জায়গা ছেড়ে দেয় তাহলে স্বাভাবিকভাবে অন্য জায়গাটা ছেড়ে আমাদের এক রাস্তায় ঢুকে যেতে হবে। কারণ ছাত্র শিবির লড়াই সংগ্রাম করেছে 15-20 বছরের লড়াই সংগ্রাম। ছাত্র শিবির সাজোয়া যান হোক, ছাত্র শিবির গ্রেনেড হোক, ছাত্র শিবির সেখানে যত ধরনের তাদের জলকামান হোক, সব কিছুর মোকাবেলা প্রতিরোধ করেই কিন্তু আজকের এই পর্যায়ে এসেছে। তাহলে আমাদের জনশক্তির জন্য এটা খুব সহজ, কিন্তু একজন সাধারণ শিক্ষার্থীর জন্য এটা অনেক বেশি কঠিন। তো আমি সরাসরি ওপেন, আমরা ছাত্রছাত্রীরা যেন ছোটাছুটি না করে, দৌড়াদৌড়ি না করে, সেই দিন সর্বপ্রথম আমি ওপেনলি বলেছি যে আমাদের ভাইরা অবস্থান আছে, আপনারা কোনো ভয় পাবেন না এবং আপনারা নিজ নিজ জায়গায় থাকুন, স্লোগান দিন, আমরা বিশ্বাস করি যে ইনশাল্লাহ কিছু হবে না। 4 আগস্ট। কিন্তু কিছু সময়ের ব্যবধানেই দেখা গেল যে রিয়াদ ভাই আমাকে বলে আবার তিনি ফিল্ডে গেলেন, সেখানে দৌড়ায় যে আবার দেখতেছেন পরিস্থিতি খুবই খারাপ, এবং কিছু ভাই ইতিমধ্যে গুলিবিদ্ধ হয়ে গেলেন। তখন উনি গুলিবিদ্ধ অবস্থায় যখন কিছু ভাই গুলিবিদ্ধ হলেন, তখন আমরা মাইকে প্রোগ্রামটা কন্টিনিউ করতেছি। উনি দৌড়ায় আবার আসলেন, আমি এবার দেখলাম যে ভাইয়ের মোটামুটি মুখের বিভিন্ন জায়গায় রক্তের ছিটা, হাতে রক্ত। আমাকে ধরে বলছে রনি ভাই যে কোনো মূল্যে প্রোগ্রাম স্টপ করতে হবে অথবা প্রতিরোধ করতে হবে, যে কোনো একটা কিছু আপনার সিদ্ধান্ত নিতে হবে। কারণ ওখানে ওই দিন সর্বোচ্চ দায়িত্বশীল আমি। 4 আগস্ট যখন নিউ মার্কেট মোড়ে সিদ্ধান্ত হবে, আমাদের ওখানে খানতালাত রাফি বা আমাদের যারা রাসেল, যারা সমন্বয়ক প্যানেলের সমন্বয়ক এবং সহ সমন্বয়ক ছিল কেন্দ্রীয়, এরা মূলত আমাদের সহযোগিতার কারণেই কিন্তু তারা ময়দানটা গুছিয়ে রাখতে পেরেছে। কিন্তু সর্বোচ্চ দায়িত্বশীলতার জায়গায় আমি ওখানে অবস্থিত। আমি বারবার চেষ্টা করতেছি যে না, আমরা এখান থেকে নড়বো না। আমি বিশ্ববিদ্যালয়, আমার পাশে দাঁড়ানো ছিল বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ আলী ভাই, যিনি আন্দোলনকে সমন্বয় করতেছেন। আমি ভাইকে বললাম যে ভাই, এই অবস্থা এখন আমরা কি করতে পারি? উনি বললেন যে আপনি আরেকটু অবজারভেশন করে সিদ্ধান্ত নেন। তো আমরা দুইজন পরামর্শ করতেছি, স্লোগান চলতেছে, দাঁড়ায় আছি আমরা, একদম আমাদের চারদিকে স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে। তো এই অবস্থার মধ্যে আমরা কি করবো আসলে কোনো কিছু বুঝতেছি না যে আসলে এই সিচুয়েশনটা কীভাবে মোকাবেলা করা যায়। গুলির পরিমাণ বাড়তেছে, সাউন্ড গ্রেনেড বাড়তেছে, এরকম হচ্ছে যে আমাদের পাশ দিয়ে একদম সাইড দিয়ে, বাম সাইড দিয়ে সরাসরি টিয়ার শেলগুলি স্টুডেন্টদের মাঝে যায় পড়তেছে। তখন আসলে আর সিচুয়েশন ধরে রাখার মতো ছিল না। আমি আলী ভাইকে বললাম যে আলী ভাই, আমরা এই সিচুয়েশনটা কোনোভাবে ধরে রাখতে পারবো না। আমার মনে হচ্ছে যে যদি আমাদের ভাইরা ওই সাইডটা ছেড়ে দেয় তাহলে একটা বিশাল ম্যাসাকার হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় যে আমরা একটা রাস্তায় সবাইকে নিয়ে যদি ঢুকতে পারি তাহলে মনে হয় অন্তত কিছুক্ষণ প্রতিরোধ করে আস্তে আস্তে আমরা রেস্কিউ করতে পারবো স্টুডেন্টদের। তো এরপরে যেটা হলো যে হঠাৎ করে ব্যাপক পরিস্থিতি খারাপ হয়ে গেল। টিয়ার শেল মারার সাথে সাথে স্টুডেন্টরা আগুন জ্বালানো শুরু করলো এবং ছত্রভঙ্গ হয়ে গেল। তারা সবাই বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়লো, আমাদের প্ল্যান কাজ করে নাই। যখন সাউন্ড গ্রেনেড মারতেছে, প্রত্যেকটা মুহূর্তে মারতেছে। মাইকে আমরা যে ঘোষণা দিচ্ছি যে আমরা জুবিলি রোডে ঢুকবো, কিন্তু আলটিমেটলি আসলে এই কথাটা শোনা বা পৌঁছাচ্ছে না। তখন স্টুডেন্টরা বিভিন্ন দিকে ছড়াই গেল, কেউ মার্কেটের মধ্যে, কেউ মসজিদের মধ্যে, কেউ দেখা যাচ্ছে বিভিন্ন রোডে। এবার আমি সর্বশেষ আলী ভাইকে বললাম যে ভাই, এবার মনে হয় আমরা আর থাকা সম্ভব না। সেখানে একটা মঞ্চের মতো ছিল, একটা বসার জায়গা, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম। তো সবাই আমাদের সামনে থেকে বলা যায় যে সবাই চলে গেছে, কেউ নাই, আমরা কয়েকজন মাত্র। তখন আমি আলী ভাইয়ের হাত ধরে ফেললাম যে ভাই, আপনি আর এখানে থাকা যাবে না। আসলে জুলাই আন্দোলনে যদি বলা যায় যে আমরা দায়িত্ব দেওয়ার পর থেকে মোহাম্মদ আলী ভাই, উনি চট্টগ্রামে যত ধরনের, উনি 19 তারিখে জানাজার সময় খুবই বিপ্লবী বক্তব্য রেখেছেন। এরপরে সেই জুলাই সূচনা থেকে একদম গুরুত্বপূর্ণ দিনগুলোতে এবং খুবই কঠিন সিচুয়েশন, কঠিন মানে এরকম কঠিন যে 31 তারিখ মেবি সেদিন এরকম হয়েছে যে জুমার নামাজের পরে যখন পুরো শহর প্রদক্ষিণ করে জামাল খান মোড়ে আসার পরে পুলিশ পিছন থেকে ব্যাপক গুলি করতেছে, এত গুলি করতেছে, সবাই দৌড়াচ্ছে। সেদিনের প্রোগ্রামে ওখানে কয়েকজন গ্রেপ্তার হয়ে গেল। আমি দায়িত্বশীল হিসেবে আমি তো সবাইকে রেস্কিউ করার চেষ্টা করতেছি, পিঠে থাপা দিচ্ছি যে তুমি আগে যাও, চলে যাও, আর থাকা যাবে না। আমি দেখতেছি যে ভ্যানের মধ্যে, মানে রিক্সার মধ্যে একটা মাইক, একটা মাউথপিস নিয়ে যে মানুষটা বসে আছে সে হচ্ছে মোহাম্মদ আলী। অসম্ভব, চারদিকে এত গোলাগুলি। সেদিন আমি নিজেও চলে আসলাম। আসার পরে আমি শতভাগ ধরে নিছি যে উনি গ্রেপ্তার হয়ে যাবে, কারণ একদম পুরো ময়দান ফাঁকা, শুধু মাত্র উনি বসে আছে, স্লোগান দিচ্ছে। আমি নিশ্চিত তিনি গ্রেপ্তার হবে। আমি দায়িত্বশীলদের ফোন দিলাম, দিয়ে আমি আসলে এই প্রেক্ষাপটগুলো যে বর্ণনা করছেন, স্পটগুলো, আমি মোটামুটি চট্টগ্রামের এই জায়গাগুলো চিনি, অনেক জায়গায় চিনি, বা কিছু জায়গা আমার অপরিচিত, বেশিরভাগই আমি চিনি। দৃশ্যগুলো যেন দেখতে পাচ্ছি। এবং দেখেন,
লাল জুলাইয়ের গল্পে আমরা যেই স্পটের গল্পগুলি যার কাছ থেকে যেভাবেই শুনেছি, সেটা একদম আমাদের সবার প্রিয় সাদিক কায়েম থেকে শুরু করে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিপি, গল্পগুলো ঘুরে ফিরে একই রকম। এই যে আপনি কয়েকটা জায়গায় তুলে ধরলেন যে বাসার উপর থেকে পানি দেওয়া হতো, তারপরে মুদি দোকান থেকে কলা রুটি এমনি দিয়ে দিত। এটা পুরো জুলাইয়ের একদম কি বলবো যে ইউনিক দৃশ্য হচ্ছে এগুলো। মানে এই মানুষটাকে আলাদা করে এখন আপনি গিয়ে জিজ্ঞেস করেন, দেখবেন যে তার আসলে কোনো পলিটিক্যাল কোনো পয়েন্ট অফ ভিউ নাই বা ছিল না তখনও, কিন্তু তার কাছে যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে যে এই যে নির্যাতন, নিষ্পেষণ, হাসিনার ফ্যাসিজম, তারপরে আবার পুরো জুলাই জুড়ে যে ম্যাসাকার, এই সব কিছু কিন্তু মানুষকে ভাবিয়েছে, কাঁদিয়েছে। এবং আপনাদের আন্দোলন সংগ্রাম, তারুণ্যের আন্দোলন সংগ্রাম এবং পেছন থেকে ছাত্র সংগঠনগুলোর আন্দোলন সংগ্রাম, বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যেই ভূমিকা, কারণ হাসিনা তো এটা বলেছেই যে মানে তার কাছে আসলে বড় শত্রুই ছিল জামায়াত এবং শিবির, কারণ সে জানতো যে এই সংগঠনের নেতা নেত্রী যারা, তারা তো দেশটাকে ভালোবাসে এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে, বা পরাজয় হলে হয়তো বা তাদের সেন্টিমেন্টের কাছেই পরাজিত হতে হবে। তো আলটিমেটলি চূড়ান্ত বিজয়টা যেদিন আসলো, আমরা আসলে যেহেতু এটা একটা শো, আমাদের নির্দিষ্ট একটা সময়ের দিকেও তাকাতে হয়। আপনার সাথে গল্প করলে হয়তো এরকম অনেকগুলো এপিসোড আমাদের পার হয়ে যাবে। এত কিছুর পরে এবং আপনি যেটা বলছিলেন যে 3 তারিখ থেকে আপনার ভেতরে একটা চূড়ান্ত বিশ্বাস চলে এসেছিল যে ফাইন, আমরা হয়তোবা বিজয়ের সন্নিকটে এবং হাসিনার যেই শাসন ব্যবস্থা সেটা আর টিকবে না। এবং সত্যি যখন 5 তারিখে হাসিনা সরকারের পতন এবং পলায়ন একসাথে ঘটলো এবং খবরটা যখন পেলেন, ঠিক ওই মুহূর্তে আপনি কোথায় ছিলেন যখন আপনার কাছে খবর আসলো? মোমেন্টটা একটু জানতে চাই। আসলে ওই দিন তো সকালবেলা আমাদের 5 যে আগস্ট, তো আমরা সারা রাত 4 আগস্টের ওই দিনের ঘটনা আমি আরেকটু বলে শেষ করে দিচ্ছি, কয়েকটা পয়েন্ট পাবেন। তো আলিভাইয়ের যে জায়গাটায় ছিলাম, তো আমি ওই দিন ওনাকে বললাম যে আসলে মানে আপনি যে ময়দানে এত সাহসিকতা দেখান, এটা কি আপনি পরিণতি বুঝেন না এজন্য, নাকি আসলে আপনি বুঝেই করেন? তো অত্যন্ত ধৈর্যশীল মানুষ উনি আমাকে বললেন যে ভাই, সংগঠন আমাদেরকে যে দায়িত্ব দিছে সে দায়িত্ব তো আমাদেরকে পালন করতে হবে। এটা আমি বলছি 31 জুলাইয়ের কথা। এরপরে 4 তারিখ আমি ওনার হাত ধরে টানতেছিলাম যে আপনি মঞ্চ থেকে চলে আসতে হবে, যে কোনো সময়। উনি আসে নাই মানে একদম আসে নাই। আচ্ছা, শেষ পর্যন্ত আমি জানি না শেষ পর্যন্ত উনি কখন নেমেছে। এর মধ্যে আমি নেমে গেছি, আমরা অনেকেই নেমে গেছি। নামার পরে আমি যখন দৌড়াচ্ছিলাম যে এখন আসলে আমি তো সবাইকে রেস্কিউ করার কারণে আমি পিছনে পড়ে গেছি, আমি দৌড়াচ্ছি, হঠাৎ করে দেখতেছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর ডক্টর আতিয়ার রহমান স্যার, তিনি হাঁটতেছেন, আবার একটু দৌড়াচ্ছেন, আবার একটু, আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। তো আমি সাথে সাথে স্যারকে বললাম, স্যার কী অবস্থা আপনার? বলছে, রনি আমার তো পায়ের লিগামেন্ট ছাড়া, আমি তো দৌড়াতে পারবো না। আলহামদুলিল্লাহ আমাদের কিছু শিক্ষক ছিলেন যারা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যেমন তৎকালীন সময়ে আন্দোলনের পক্ষে যারা ব্যানার ধরে কথা বলেছেন, তখন প্রফেসর শামীমউদ্দিন খান, যিনি পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুরো ভাইস চ্যান্সেলর একাডেমিক ছিলেন, এবং ডক্টর আতিউর রহমান স্যারের কথা যে বলছি, তিনি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনি ভিসি হয়েছিলেন, এখন তিনি আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিরে এসেছেন। তো স্যার আমাকে বলছেন যে আমার পায়ের লিগামেন্ট ছাড়া তুমি যদি আমাকে একটু কাঁধে করে ধরে নিতে পারো তাহলে আমার জন্য খুব বেশি ভালো হয়। তো আসলে সিচুয়েশনটা এরকম যে পিছন থেকে গুলি হচ্ছে, আর আমি তো স্যারকে রেখে যদি যাই, আর স্যার পরিচিত মুখ, তিনি স্বাভাবিকভাবে আন্দোলনকারীদের পক্ষে, এটা যদি এটা পুলিশ পায়, গ্রেফতার করতে পারে, ক্রসফায়ারও করতে পারে, অথবা ওই দিনের সিচুয়েশন ছাত্রলীগ এমনভাবে তারা গুলি করতেছে যে কোনো সময় স্যারকে পেলে মেরে দিবে। আবার আমার কাছে খুবই ক্রিটিক্যাল একটা সময়, যে আমি যদি সেখান থেকে নিজেকে রেস্কিউ না করি আমি নিজেও শেষ হব। কিন্তু আমি তো একজন মানুষ যিনি আমার সহযোগিতা চাচ্ছেন, আমার শিক্ষক, যে তাকে আমি তার লিগামেন্ট ছাড়ার কারণে সে দৌড়াতে পারতেছে না। স্যার আমার মনে আছে, স্যার আমার কাঁধে হাত দিয়ে ভর করে কিছু দূর দৌড়াচ্ছি আমরা, আবার কিছু দূর আমরা আস্তে আস্তে হাঁটতেছি। তো ওই দিনের সিচুয়েশন, এর মধ্যে পিছন থেকে মোটরসাইকেলে করে দুইজন, সামনে একজন চালাচ্ছেন, পিছনে একজন বসে আছেন, মাঝখানে একজনকে নিয়ে যাচ্ছে, পুরো পাটা গুলি লেগে পুরো বিভৎস অবস্থা, পুরো পা মনে হচ্ছে ওনার পাটা ভেঙে পাটা ঝুলতেছিল,
রক্তগুলো পড়তেছে, দেখছে না, আমরা দেখতেছি, আমরা হেঁটে যাচ্ছি, আপনাদের পাশ আমাদের দিয়ে পিছন নিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। তো কিছু দূর আসার পরে একটা সিএনজি নিলাম যে স্যার আমরা যে করে হোক এখান থেকে চলে যেতে হবে। একটা সিএনজিওয়ালা খুব আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছিল, আমরা ধরলাম, উঠলাম। ওঠার সাথে সাথে স্যার আমাকে বলছে যে রনি এখন তো আমি তো যেতে পারবো না। আমি তখন আরও অবাক হয়ে গেলাম, স্যার কেন, কোনো সমস্যা? উনি বলছে যে আমি তো তোমার ছোট ভাইদেরকে এখানে নিয়ে আসছিলাম, অর্থাৎ তোমার সন্তানরা। আমি বললাম স্যার কে আসছে? তো উনি বলছে যে আমার 3 ছেলেই আসছে। আচ্ছা, এটা আমার কাছে এত বেশি খারাপ লাগতেছে যে মানে আমরা এই সিচুয়েশনের মধ্যে আমরা আসলে জানি না যে আমাদের পিছনে কি হচ্ছে, এত পরিমাণ গুলি চলতেছে। একজন বাবা যখন সিএনজির মধ্যে দাঁড়ায়, 3জন সন্তান, স্যারের 3 ছেলে, 3 ছেলেকে উনি সেখানে রেখে এই আন্দোলনের মধ্যে 3টা ছেলে, উনি সিএনজিতে উঠে সিএনজিওয়ালাকে বললেন যে ভাই একটু দাঁড়ান। আমাকে বলছে রনি আমি তো যেতে পারবো না। আমি বললাম স্যার কি হয়েছে? উনি বলছে যে আমার 3টা ছেলে পিছনে, ওরা সবাই আন্দোলনে, আমি জানি না ওদের কি হবে। তখন আমি খুব, আমার মনে আছে যে স্যারের সাথে আসলে আমার অনেক স্মৃতি। স্যার, আমি খুব খুব খারাপভাবে স্যারকে বললাম যে স্যার মানে একজন বাবা হিসেবে আপনি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারেননি। অন্তত পরিবারে যদি একটা ছেলে রেখে আসতেন, আজকের এই সিচুয়েশন, এত কঠিন একটা সময় আপনি কিভাবে এটা পারলেন? আসলে আমার ওনার 3টা ছেলের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, ছাত্র সংগঠনের, তারা আমাদেরকে অত্যন্ত পছন্দ করে, আমাদের ছোট ভাইয়ের মতো। তো এরপরে আমি আর স্যার যখন সিএনজিনের সামনে আসতেছি, হঠাৎ করে যখন আমরা সেখান থেকে বের হয়ে কাচির দেউড়ি আসলাম বিভিন্ন রাস্তা ঘুরে, তখন দেখতেছি সামনে প্রায় 10-12 জন ছাত্রলীগের ক্যাডার, তারা অস্ত্র হাতে দাঁড়ায় আছে। সিএনজি আমাদের ওখানে এসে আস্তে করে ড্রাইভার যাওয়ার চেষ্টা করতেছে। তখন আমরা সিএনজিওয়ালাকে বললাম যে মামা আমাদের 2 জনকেই চিনে, আমি যে সমন্বয়কের দায়িত্ব পালন করি জানে, স্যারকে সবাই চিনে, আপনি যদি এখানে দাঁড়ান তাহলে আমরা 3 জনই শহীদ হয়ে যাব, আর আপনি সাহস নিয়ে যদি টেনে যান তাহলে হয়তো 2-একটা কোপ লাগতে পারে। তো আলহামদুলিল্লাহ সিএনজিওয়ালা মামা খুব জোরে টান দিলেন এবং ছাত্রলীগের একজন দুর্ধর্ষ সে কোপ দিলেন সিএনজির উপর। কোপ দেওয়ার সাথে সাথে যিনি রিক্সা চালক, আমাদের সিএনজি চালক ছিলেন, ওনার ব্যারিকেডের কারণে ওনার যে লোহার যে খাঁচাটা আছে, খাঁচায় কোপ লাগলো, এত জোরে কোপ লেগেছে পুরো সিএনজিটা নড়ে উঠলে। এরপর আমরা চলে গেলাম। যাওয়ার পরে স্যার আমাকে বললেন যে তুমি আমাকে এমন কোনো জায়গায় মানে আমরা যাই যেখানে গেলে একটু দাঁড়ায় আমার সন্তানদের ফোন দিতে পারবো। আচ্ছা, পর্যায়ক্রমে আমরা ফোন দিলাম। এরপরে মাঝে মাঝে রিসিভ হয়, মাঝে মাঝে রিসিভ হয় না। এরপরে আমি মানে তারা কোন সাইডে তখন কোনো তথ্য নাই, আমাদের কাছে কোনো তথ্য নাই, স্যারের কাছেও নাই। এরপরে ওনার ছেলে একজন, উনি বিকালে যা রিস্ক করতে পারলেন এবং সেখান থেকে আমরা শহর থেকে একটু বাইরে এসে সেখানে আমি, আমার ফোনে বারবার কল আসতেছে আমার সাথে যারা ছিল, যারা আমাদের সমন্বয় করেছিলেন, ভাই আপনি কোথায়, আপনি কেমন আছেন। এরপরে অনেকে হয়েছে কি যে তারা মার্কেটে ঢুকছে, কিন্তু মার্কেটে তো অসংখ্য দোকানদার ছিল যারা ভালো, কিন্তু এর মধ্যে 2-4 জন ছিল খারাপ মানুষ, যারা দেখিয়ে দিয়েছে আমাকে সরাসরি। আমার একজন বন্ধু, আমি স্যারকে নিয়ে এসে তখন ওনার একজন বন্ধুর বাসার সামনে নামিয়ে দিয়ে আমি ঠিক ওখানেই আবার আন্দোলনে, যেহেতু আমি চলে আসার সুযোগ নেই, আমি ব্যাক করতেছি। ব্যাক করে একটা জায়গায় আসার পর আমার একজন বন্ধু ফোন দিল, ফোন দিয়ে বললো যে রনি তুই কোথায়? আমি বললাম আমি আসি। তো সে ফোন দিয়ে আমাকে বলতেছে যে দোস্ত আমাকে মানে ক্ষমা করে দিস, হয়তো এরা আমাকে মেরে ফেলবে, কারণ আমি দেখতেছি আমার সামনে একজন মহিলা পুরোপুরি কাঁধের উপর কোপ দিছে, এখন আমি একটা দোকানের মধ্যে কোনো রকমে আসি, আমার জন্য দোয়া করিস। তো মানে এই যে সিচুয়েশনগুলো, এটা এত বেশি কঠিন ছিল আমাদের জন্য, এটা বলার মতো না। আমি একটু জানতে চাচ্ছি, মানে আমার এক্সাইটমেন্টটা কাজ করছে এই জায়গায় যে পরে ওই স্যারের 3 সন্তানকে কখন পেলো বা এই খবরটা আপনি পেয়েছিলেন কি ওই দিনই? এরপরে আমরা যখন আমার বন্ধুকে রেস্কিউ করলাম, করার পরে স্যারের সাথে আমার কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে। আমি ওনার দুই সন্তানের ফোন নাম্বার আমার কাছে ছিল, আমি যোগাযোগ করতেছিলাম যে তুমি দোকান থেকে বের হও না, আরেকজন মসজিদে ঢুকছে। এভাবে প্রায় সন্ধ্যার পরে 4 তারিখ সন্ধ্যার পরে ওরা আস্তে আস্তে একটা সন্তানের খোঁজ পাইছে প্রায় মাগরিবের নামাজের পরে। আচ্ছা, তারপরে তাদেরকে রাতে 10টা-11টার দিকে আস্তে আস্তে তারা সেখান থেকে রেস্কিউ হয়েছে। আচ্ছা, এভাবেই 4 তারিখটা কাটলো। 4 তারিখ আমাদের গেল। 4 তারিখ রাতে আমরা এটার পরে আমাদের চট্টগ্রামে আসলে যারা শহীদ হয়েছে একটা বড় অংশ আছে যারা শহীদ হয়েছে ইন্টারমিডিয়েট পড়ুয়া। এর অন্যতম কারণ যে ইন্টারমিডিয়েটে যারা পড়াশোনা করে বা কলেজে মাত্র যাবে বা এসএসসিতে পড়ে, এদের মধ্যে একটা এমন একটা মানে স্পিরিট ছিল এবং তাদের মধ্যে চিন্তার জায়গাটা এরকম ছিল যে হাসিনাকে না সরায় তারা থামবে না। এরকম হয়েছে, আমরা কর্মসূচি শেষ করেছি যে আজকের কর্মসূচি এখানেই শেষ, কিন্তু ওরা শেষ করেনি।
ওরা কিন্তু কর্মসূচি কন্টিনিউ আছে, না আসলে পুরো শহরটা ঘুরে 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 তারা করেছে। অজস্র ত্যাগ এবং কি বলবো যে এগুলোকে আসলে শব্দ চয়ন দিয়ে বললে খুব ছোট করেই বলা হয়। আমি আমার জায়গা থেকে যেটা অনুভব করি, আমি আমার জায়গা থেকেও হয়তো বা অনেক কিছু দেখেছি, কিন্তু যেটা বললাম যে আমার গায়ে তো একটা গুলি লাগে নাই, হয়তো অনেক সময় টিয়ার শেলের কিছু কষ্ট পেতে হয়েছে এইটুকুই, কিন্তু যাদের হারিয়েছে, যাদের পা হারিয়েছে, হাত হারিয়েছে, যাদের ফ্যামিলির একজন সদস্য এই আন্দোলনে শহীদ হয়ে গেছে, তাদের জন্য এই বাংলাদেশটা এখন যা কিছুই ঘটছে, অপ্রত্যাশিত যখন কোনো কিছু ঘটছে তখন তাদের চেয়ে বেশি কষ্ট আর কেউ পাচ্ছে না। আমি ভাই একদম শেষটাই আসি আসলে। তো 5 তারিখে যখন জানলেন এবং তার পরবর্তী সময় তো বিভিন্ন সময় কাটলো এবং পরবর্তীতে আপনি ভিপি নির্বাচিত হলেন, মানে এই যে একটা জনপ্রিয়তার জায়গায় আবার চলে আসলেন, দায়িত্ববোধের জায়গায় চলে আসলেন, একদম আজকের দিনে যদি আসি, এখনো পর্যন্ত আপনার নেতৃত্বে আপনার এই যারা ভালোবেসে আপনাকে ম্যান্ডেটটা দিল, আপনার নেতৃত্বে সিগনিফিক্যান্ট কী কী পরিবর্তন হয়েছে, এটা যদি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা একটু জেনে নিই। মানে ছাত্রদের জন্য, ছাত্র বান্ধব কী কী করেছেন আপনারা? 5 আগস্ট থেকে শুরু করে এরপরের সময়গুলো আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে ক্যাম্পাস পলিটিক্স থাকবে কি থাকবে না, এরপরে শিক্ষার্থীরা রাজনীতিকে কিভাবে নিচ্ছে, জুলাইয়ের আকাঙ্ক্ষা কিভাবে ধরে রাখা যায়, এরপরে এই বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল। 5 তারিখে যখন ঘটনা শেষ হলো, হাসিনা উড়াল দিল, ঠিক 5 তারিখে আমরা আবার আমাদের জনশক্তিকে 2 ভাগে ভাগ করেছিলাম। একটা অংশ ছিল শহরে মোহাম্মদ আলী ভাইয়ের নেতৃত্বে, একটা অংশ ছিল হাটহাজারীতে। আমাদের কওমি সেক্টরে যারা আছেন তারা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মাদ্রাসা, পড়ুয়া এবং কওমি সেক্টরে। তো আমাকে বিশ্ববিদ্যালয়ের সভাপতি দায়িত্ব দিলেন যে 5 তারিখে খুব বেশি ম্যাসাকার হতে পারে, যেহেতু ওই দিনটা সবাই ঢাকায় আসবে, তাহলে আপনার দায়িত্ব হচ্ছে হাটহাজারী মাদ্রাসাকে সেভ করার জন্য যা করা যায় তাই করবেন। তো তখন আমি হাটহাজারী তৎকালীন সময়ে হেফাজতে ইসলামের একজন দায়িত্বশীল মনির ভাইয়ের সাথে আগের দিন রাতেই কথা বললাম যে আমরা একটা বড় সংখ্যায় স্টুডেন্ট সেখানে থাকবো আপনাদেরকে হেফাজতের জন্য। উনি অত্যন্ত খুশি হলেন যে হেফাজত ইসলামের সাথেও তখন আমাদের খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল আর কি আন্দোলনের বিভিন্ন পর্যায়ে। তো আমি হাটহাজারী মাদ্রাসার সামনে আমরা মোটামুটি অবস্থান করতেছি, পুলিশের মধ্যে একটা উত্তেজনাকর অবস্থা। এই সময় ঘোষণা আসলো এবং বেশ মানে পুলিশের সাথে আমাদের একটা সংঘর্ষও লেগে গেল। এক পর্যায়ে ঘোষণা আসলো যে হাসিনা চলে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ পড়ে সবাই তো সিজদায় পড়ে গেল, মাদ্রাসার ছাত্ররা, বিশেষ করে হাটহাজারী মাদ্রাসা অনেক নির্যাতিত। এখানে অনেকজন শহীদ হয়েছে বিভিন্ন ইস্যুতে, মূর্তি যে ইস্যু, তারপরে মোদি বাংলাদেশে আসবে কিনা এই ইস্যু, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় অনেকগুলো ইস্যুই গেছে। আমি আসলে সিগনিফিক্যান্ট একদম আপনার দায়িত্বের জায়গার ওই দিন থেকে আমাদের হলো যে আমাদের একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে 5 তারিখে আমরা বিশ্ববিদ্যালয়কে যেন ছাত্রলীগ মুক্ত করতে পারি। 5 তারিখ দুপুর পর্যন্ত ছাত্রলীগ কিন্তু হাসিনার মতোই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থান করেছে। এবং এরকম হয়েছে আমরা দেখেছি যে সে পালায় যাওয়ার সময় তার বাইকটাও ফেলে রেখে চলে যেতে বাধ্য হয়েছে, পাহাড় দিয়ে পালিয়ে গেছে। ছাত্রলীগ এরকম একটা পরিস্থিতি হয়েছে। ঠিক যখন হাসিনা পালিয়ে গেল, ওখান থেকে আমরা দাঁড়িয়ে আমি ঘোষণা দিলাম যে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে ইনশাল্লাহ ছাত্রলীগ মুক্ত করব এবং ছাত্রলীগের যারা আছে আমরা ইনশাল্লাহ আর তারা ক্যাম্পাসে থাকতে পারবে না। তখন হাটহাজারী যারা ওখানে উপস্থিত ছিল আমাদের ছাত্র সংগঠনের এবং স্থানীয়, তারা দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গনে তাদের এত নির্যাতিত করেছে, দোকানদারের হয়তো টাকা দেয় নাই, কারো হয়তো টেন্ডারে নিয়ে ঝামেলা করছে, বিভিন্ন কারণে সকল আমরা বিশ্ববিদ্যালয়েরই চিত্র। 5 তারিখে আমরা ঠিক বিকালবেলা ক্যাম্পাসে চলে আসলাম। ক্যাম্পাসে আসার পরে এবার আমাদের একটা নতুন প্রবলেম তৈরি হলো যে ক্যাম্পাসে আসার পরে স্বাভাবিকভাবেই এখন তো আমাদের হলগুলো হেফাজত করতে হবে। প্রত্যেকটা হলে আমরা প্রশাসন নাই, তখন তো প্রশাসন যারা আছে তারা অকার্যকর, কোথায় আছে কে কোনো খোঁজ খবর নাই, কারণ আওয়ামী লীগের একটা লেসপেন্সার সবগুলো। এরপরে আমরা সব হলগুলোকে হেফাজত করার জন্য সবগুলো হলের মুখে তালা দেওয়া এবং তাৎক্ষণিকে আমরা বিভিন্ন দপ্তরে, বিশেষ করে যে নিরাপত্তা দপ্তরে আমরা চাপ দিই যে আপনারা নিরাপত্তা দপ্তর প্রত্যেকটা হল চেক করেন কোথায় ছাত্রলীগের কি পরিমাণ অস্ত্র আছে, এবং তারা কিন্তু অস্ত্র এক জায়গায় করেছে বিভিন্ন হলগুলোর, যে আমাদের উপর নির্যাতন করবে, হয়তো 5 তারিখে তারা বিভিন্ন শহরে আসবে এভাবে। তো 5 তারিখে আমরা মোটামুটি ক্যাম্পাসটাকে নিরাপদ করলাম। 5 তারিখ থেকে শুরু করে তো প্রায় 14-15 তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ ইত্যাদি বিষয়গুলো ঘটলো। তো শিক্ষার্থীরা আসলে ওই সময় আমরা পর্যায়ক্রমে পালাক্রমে
ক্যাম্পাসকে পাহারা দিতাম, কারণ ক্যাম্পাসে কোনো প্রশাসন নাই, যারা আওয়ামী লীগ তারা পালাইছে, এখন পুরো ক্যাম্পাসটা তো সিকিউর করার জন্য, আবার শিক্ষার্থীরা অধিকাংশ নাই, কারণ 17 তারিখ থেকে তো ক্যাম্পাস ছুটি হয়ে গেল। তাহলে ছাত্র শিবিরের আমরা গুটি কয়েক ভাই, মাত্র 1-150 হবে, এর চেয়ে বেশি না, 1-150 ভাই হবে, যারা পুরো ক্যাম্পাসটা আমরা ধরে রাখছি। অনেকের অনেক ক্ষোভ যে ছাত্রলীগের মোটরসাইকেল গ্যারেজে আছে নিয়ে যাবে, কেউ বলতেছে এই রুমে আমরা হলে ঢুকবো, হলে ঢুকে হলে যা জিনিস আছে আমাদের ক্ষতি পুষায় নিব। অনেক দোকানদার 5 লাখ 7 লাখ টাকা বাকি, বলছে যে অমক ছাত্রলীগের সভাপতি অমক হলে থাকে, এই হলে যত জিনিস আছে আমার। এটা বিশাল এলোমেলো ঘোষণা। তখন আলহামদুলিল্লাহ আমাদের কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত হলেন এবং আমাদেরকে পরামর্শ দিলেন যে তোমরা কোনোভাবে হলে কাউকে ঢুকতে দিবা না এবং তোমরা হলকে সেভ করো। সেভ করলাম। এখান থেকে মূলত আমাদের ক্যাম্পাসে যে উত্থানটা শুরু হলো। উত্থানটা আসলে এটা আমাদের কাছে মানে আমরা দেখেছি জি, প্রত্যেকটা জায়গায় আসলে শিক্ষা বান্ধব ছাত্র বান্ধব যে পরিমাণ কাজ এরপরে ছাত্র শিবির করেছে, এবং সে কারণেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের যে উত্থান এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তাদের যে রেজাল্ট এটা এসেছে। আমি আসলে একদম শেষটায় এসেছি, তো স্পেসিফিক জায়গায় মানে সেই আপনি মানে ওই যে আন্দোলন সংগ্রামের জুলাইয়ের এবং তার আগের রনি, আর নিশ্চয়ই পরবর্তীতে বিশাল একটা ম্যান্ডেট নিয়ে ছাত্র সংসদের ভিপি হিসাবে যে রনি, সেই রনির মধ্যে অবশ্যই পার্থক্য আছে। প্রশাসনিক কাজটাই আপনাকে এখন করতে হচ্ছে, তাই না? পরিবর্তনগুলো আমি বলি। জি, তো এখানে একটা ছোট্ট পয়েন্ট বলবো যে সবাই কিন্তু যারা ইলেকশন করেছে তারা যেমন যে ছাত্র সংসদগুলোতে ইলেকশন হয়েছে তারা ওই বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করার অবস্থায় কিন্তু ছাত্র সংসদ ইলেকশন করেছে। কিন্তু মজার ব্যাপার হলো যে যখনই জুলাই বিপ্লব কমপ্লিট হলো, অক্টোবরের 3 তারিখে আমি চট্টগ্রাম মহানগরী দক্ষিণের সেক্রেটারি মনোনীত হই। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পলিটিক্সে মাঝামাঝি প্রায় একটা দীর্ঘ সময় ছিলাম না, সেখান থেকে আমি আসলাম এবং মহানগর সভাপতি হিসেবে আমি কিন্তু সেখানে ইলেকশনে অংশগ্রহণ করি। আচ্ছা, এই মাঝখানে প্রায় বলা যায় যে এক বছরের একটা গ্যাপ ছিল ক্যাম্পাস এবং আমার। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনেরা আন্দোলনের সময় আমার ভূমিকা দেখেছে, আন্দোলন পরবর্তী সময় ক্যাম্পাসকে সেভ করার জন্য যে ভূমিকা রাখা দরকার সেটাও দেখেছে, যার কারণে আলহামদুলিল্লাহ। এবং ছাত্র শিবিরের ওই 1 বছরের ক্যাম্পাসের যে কার্যক্রম যেটা আপনি বললেন, সেই কার্যক্রমগুলোতে স্টুডেন্টরা ইমপ্রেসড যে আসলে ছাত্র শিবিরকে বাছাই করা যায়। তো এখানে মূল ফ্যাক্টরটা ছাত্র শিবির ছিল। ব্যক্তি হিসেবে হয়তো আমি কিছুটা তাদের কাছে ভালো লাগার কারণ থাকতে পারি। তো এরপরে আলহামদুলিল্লাহ ইলেকশন হলো, ইলেকশনের পরে শিক্ষার্থীরা ম্যান্ডেট দিলেন। এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 60টি নির্বাচন হয়েছে। আমি চাকসুর আমাদের যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটটা হচ্ছে 7ম ক্যাবিনেট। ইতিপূর্বে 90 সালে নির্বাচন হওয়ার পরে মাঝখানে 36 বছর পরে আবার নির্বাচন হলো। তো এই নির্বাচনে পরে আমাদের অনেক কমিটমেন্ট, বলা যায় আবাসন, যাতায়াত, বিভিন্ন সেক্টরে আমাদের কমিটমেন্ট ছিল। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা সমস্যাই হচ্ছে আবাসন এবং যাতায়াত। মানে বিশ্ববিদ্যালয়ের যে অ্যাক্ট 1973 যে অ্যাক্ট, এই অ্যাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি শহর থেকে 22 কিলোমিটার দূরে, এবং এটা মেনে নিয়েছে গভর্নমেন্ট এই কারণে যে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হবে, ঠিক যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কিন্তু এই 60 বছরেও এই বিশ্ববিদ্যালয়টি আবাসিক বিশ্ববিদ্যালয় হয়নি। মাত্র 6,500, অর্থাৎ 21% শিক্ষার্থী, 30,000 শিক্ষার্থীর মধ্যে 6,500 জন মাত্র হলে থাকতে পারে। বাকি ক্যাম্পাসের আশেপাশে থাকে প্রায় 14-15,000, আর বাকি 15-20,000 স্টুডেন্টই তারা থাকে হচ্ছে শহরে থাকার কারণে প্রতিদিন সকালবেলা আপনাকে ক্যাম্পাসে আসতে হবে। ক্যাম্পাসে আসার উপায় কি? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো বাস নেই। হয়তো আপনারা যে ক্যাম্পাসে পড়েছেন বা ঢাকার সেই অন্যান্য ক্যাম্পাসগুলোতে বাস আছে, যে বাসে চড়ে শিক্ষার্থীরা আসবে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো বাস নেই। শহর থেকে যাওয়ার একমাত্র রুট এবং একমাত্র উপায় সেটা হচ্ছে শাটল ট্রেন। সেটাও জরাজীর্ণ দীর্ঘ সময়ে। আমরা এখানে 2টি জায়গায় আমরা কথা বলেছিলাম যে আমরা ইনশাল্লাহ যদি নির্বাচিত হই সাটলের পরিবর্তন নিয়ে আসবো এবং আবাসনের ব্যাপারে কিভাবে শতভাগ নিশ্চিত করা যায় কাজ করব। আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেন, এই ট্রেনটি আমরা সাম্প্রতিক সময়ে এটাকে আমরা শাটল আরেকটি বৃদ্ধি করা দরকার, কিন্তু এটা বৃদ্ধি করতে হলে লাইন বাড়াতে হবে। তো সরকারের বিভিন্ন পর্যায়ে আমাদের সাথে আমরা কথা বলেছি, ভিসি মহোদয় স্যারের সাথেও আমরা কথা বলেছি, এবং ইনশাল্লাহ আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে সরকার হাতে নেবেন এই কর্মসূচি, যে কীভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেন শাটলের আরেকটি লাইন স্থাপন করা যায়। এবং শাটল ট্রেন একটি সম্পূর্ণ নতুন শাটল ট্রেন সেখানে আমরা নিয়ে আসছি, এবং আরেকটি শাটল ট্রেনকে সংস্কার করে এখন 2টি শাটল ট্রেন সম্পূর্ণ ফ্যানগুলো চলে, লাইটগুলো জ্বলে। এরপরে ভাঙাচোরা অবস্থায় ছিল, পাটাতনগুলো এত ভাঙা ছিল যে নিচ দিয়ে দেখা যেত যে শাটল যাচ্ছে।
তো আলহামদুলিল্লাহ শাটলে কিছু পরিবর্তন এসেছে। শাটল আমরা অ্যাপস নিয়ে আসতেছি, ইনশাল্লাহ অ্যাপস নিয়ে আসলে আমাদের স্টুডেন্টরা এই 22 কিলোমিটারের বিভিন্ন জায়গা থেকে কিন্তু শাটলে ওঠে। এখন শাটলটা কোথায় অবস্থান করতেছে এটা যদি তারা জানতে পারে তাদের জন্য খুব বেশি সহজ হবে। তো সেটাও আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই করেছি, আজ থেকে ট্রায়ালে যাচ্ছে। ইনশাল্লাহ 10-12 দিন পরে শাটল অ্যাপস উদ্বোধন যদি হয়ে যায়, আমরা মনে করি যে আমরা সেই জায়গায় কিছুটা হলেও আমাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বান্ধব কর্মসূচি পালন করতে পারবো। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবাসন সংকট নিরসনে আমরা দীর্ঘদিন লড়াই করতেছি, এবং এই লড়াইয়ের ইতিমধ্যে আমাদের কমিটমেন্ট ছিল আমাদের ইলেকশনের যে আমরা 20% যে অনাবাসিক শিক্ষার্থী, এই অনাবাসিক শিক্ষার্থী 20% আমরা আবাসনের ব্যবস্থা করব। সেই 20% যে যদি হয়, তো আমরা এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো করেছি যে আমাদের হলের বিভিন্ন জায়গায় যেগুলো এক্সটেনশন বৃদ্ধি করা যায়, ইতিমধ্যে আমাদের 2টি হলে এক্সটেনশনের কাজ শুরু হবে। ইতিমধ্যে একটা হলে এক্সটেনশন ছিল, সেটাতে 80 জন স্টুডেন্ট নতুনভাবে উঠেছে, আর একটা হলে এক্সটেনশন হয়ে সেখানে 20 জন উঠেছে, এবং আরও 2টি হলে ইনশাল্লাহ আমাদের যে ইশতেহার পূরণ হবে, তবে আমরা ইশতেহার পূরণ করে বসে থাকিনি। ইতিমধ্যেই সরকারের ঊর্ধ্বতন মহলে ডিপিবি আমাদের গিয়েছে, পরিকল্পনা মন্ত্রণালয় সম্ভবত এখন গিয়ে আছে, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে 10টি হল হবে, ছাত্রীদের জন্য 5টি, ছাত্রদের জন্য 5টি। তার মানে আপনাদের নির্বাচনী ইশতেহার যা ছিল, যে কমিটমেন্ট ছিল আপনার জায়গা থেকে, আপনাদের জায়গা থেকে, সেই কমিটমেন্টের পথে আপনারা হাঁটছি ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ পরিশেষে স্টুডেন্টরা আমাদের প্রতি অত্যন্ত আনন্দিত এবং খুশি হবে। বিশেষ করে আমাদের কিছু কিছু জায়গায়, যেমন খাবারের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যে প্রবলেম থাকে, এটা অত্যন্ত আমাদের ক্যাম্পাসে আমার মনে হয় এত বেশি ইতিপূর্বে এতটা উন্নত হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু আমরা ছিল যে সেন্ট্রাল যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে বই নিয়ে প্রবেশ করা যেত না, অর্থাৎ আপনি চাইলেও আপনার বইটা নিয়ে প্রবেশ করে পড়তে পারবেন না। আলহামদুলিল্লাহ 60 বছরে যেটা হয়নি, আমরা 61তম বছরে এসে সেটা করতে পেরেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এখন বই নিয়ে প্রবেশ করা যায়। একটা অংশ রেয়ার কেস রয়েছে, বাকি পুরো অংশেই তারা বই নিয়ে প্রবেশ করতে পারছে এবং তারা পড়াশোনা করতে পারতেছে। বাহ, দারুণ কিছু পরিবর্তন। আসলে এই পরিবর্তনের জন্যই বা এই সিস্টেমের পরিবর্তনের জন্যই আমাদের আন্দোলন সংগ্রাম ছিল, এবং যে কারণেই আমরা চেয়েছিলাম যে হাসিনার যেই রেজিম এবং তার যেই সরকার ব্যবস্থা, সেটার পরিবর্তন আসুক, এবং এই পরিবর্তনগুলো আসলে আমাদের প্রত্যেকটা জায়গায় সেই পরিবর্তনের ছোঁয়া লাগবে। এবং একজন ছাত্রনেতা, একজন ভিপি, আন্দোলন সংগ্রামে যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, আমাদের সবার প্রিয় ইব্রাহিম হোসেন রনি ভাই, আমাদের রনি ভাই, তিনি পরবর্তীতে তার সেই আন্দোলন সংগ্রামের কারণেই কিন্তু, এবং ছাত্রবান্ধব বিভিন্ন কর্মকাণ্ড করবার কারণেই পরবর্তীতে বিশাল একটা ছাত্র সমাজ, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলের, এই উপমহাদেশের, সেখানকার ছাত্রছাত্রীদের অধিকাংশের ম্যান্ডেট বা ভোটে নির্বাচিত হয়েছেন একজন ভিপি হিসাবে এবং দায়িত্ব পালন করছেন, এবং নির্বাচনী যে ইশতেহার, সেই ইশতেহার অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। রাব্বুল আলামিন আপনাকে কবুল করুক। এবং একদম শেষ মুহূর্তে আমাদের প্যানভিশন টেলিভিশনের এই যে আয়োজন লাল জুলাইয়ের গল্প, এবং আমাদের সিগনিফিক্যান্ট যারা দর্শক, তাদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে শেষ কোনো কথা থাকে। জি, প্যানভিশন টিভির প্রোগ্রামগুলো আমি দেখি, বিশেষ করে ছোটদের প্রোগ্রাম। এটা অত্যন্ত চমৎকারভাবে এখানে হয়। তাদের যে আয়োজনগুলো, এই আয়োজনগুলো আসলে মানে অন্য কোনো মিডিয়া এত চমৎকারভাবে নিয়ে আসতে হয়তো আমি দেখিনি। যদি আমার থাকবে প্রত্যেকটা মিডিয়ার কাছে ছোটদের গল্পগুলো, ছোটদের আড্ডাগুলো, এগুলো একটু বাড়ানো দরকার। কারণ আমাদের একটা সাংস্কৃতিক বিপ্লবের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা যদি আমাদের বাঙালিয়ানা হোক, আমরা আমাদের এটা একটা মুসলিম কান্ট্রি হিসেবে মুসলমানের ইতিহাস ঐতিহ্য হোক, এবং আমাদের স্বতন্ত্রতা ধরে রাখার জন্য আমাদের ছোট ভাই বোন এবং সন্তানদেরকে, তাদেরকে বড় করে তোলার ক্ষেত্রে একটা চমৎকার সাংস্কৃতিক পরিবেশ দেওয়া দরকার, যেটা প্যানভিশন টেলিভিশন ভালো করতেছে আলহামদুলিল্লাহ। শুধু এতটুকু অনুরোধ রাখতে চাই যে আপনাদের আয়োজনগুলো সৃজনশীল হোক এবং আপনাদের পথ চলা সহজ হোক। অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর আমাদের এই আয়োজন আপনারা অবশ্যই নিজেদের টাইম লাইনে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।